ওয়ালাইকুম। প্রিয় চিকিৎসক, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কম্বাইন্ড ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের ডেমো ক্লাসে। আপনাদের সাথে আছি আমি, ডক্টর ইমদাদুল হক শাওন। আজকে আমরা কথা বলবো ব্লিডিং অ্যান্ড কোয়াগুলেশন ডিসঅর্ডার টপিকটা নিয়ে। ব্লাড হেমাটোলজির এই টপিকসটা একই সাথে ফিজিওলজি বলেন, বা আপনারা যদি ফ্যাকাল্টিতে থাকেন, মেডিসিন ফ্যাকাল্টি, যদি ডেভিডসনের হেমাটোলজি চ্যাপ্টারের কথা বলেন, অথবা আদার্স ফ্যাকাল্টিতেও ব্লাড হেমাটোলজি থেকে কিন্তু প্রতিটা পরীক্ষাতে অনেকগুলা কোশ্চেন কমন আসে। একই সাথে এমসিকিউ এবং এসবিএ দুই প্যাটার্নেই এখান থেকে কোশ্চেন এসে থাকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তার মধ্যে ব্লিডিং অ্যান্ড কোয়াগুলেশন ডিসঅর্ডার যে অংশটা আছে, এই টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা। কারণ এখান থেকেই কতগুলা ডিজিজ আমাদেরকে পড়তে হবে, যেখানে ব্লিডিং এবং কোয়াগুলেশন ডিসঅর্ডার রিলেটেড যে ডিজিজ গুলো আছে, সেখানে আমাদের কতগুলা ইনভেস্টিগেশন আছে, বিশেষ করে ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইমের মধ্যে পিটি এপিটিটি, এই জিনিসগুলো নিয়ে আমাদের কিছু কনফিউশন কাজ করে। বিশেষ করে কোন ডিজিজে কোনটা বাড়ে, কোনটা কমে, কোনটা নর্মাল থাকে। তো এই কনফিউশন গুলা আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো আমাদের আজকে ডেমো ক্লাসের মাধ্যমে। তো আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের ক্লাসের ভিতরে। শুরুতে আমরা দেখব, ব্লিডিং অ্যান্ড ক্লটিং ডিসঅর্ডার করতে হলে আমাদের প্রথমে যে বেসিক জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের হিমোস্ট্যাসিস মেকানিজমটা। আমাদের বডিতে যখন কোনো জায়গায় ইনজুরি হয়, ব্লাড ভেসেলের ইনজুরি হয়, তখন যে ব্লিডিংটা হয়, সেই ব্লিডিংটা বন্ধ করার জন্য যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে হিমোস্ট্যাসিস। এটা সবাই আমরা জানি। এই জায়গায় বডির কতগুলা পার্ট এখানে অংশগ্রহণ করে, এবং এখানে কতগুলা ধাপে ধাপে এই কোয়াগুলেশন পাথওয়েটা অ্যাক্টিভেশনের মাধ্যমে ব্লিডিংটা বন্ধ হয়। তো এখানে আমরা যে বেসিক ইনফরমেশনটা, এটা সবাই জানি, তারপরেও আরেকবার রিক্যাপিচুলেট করা। যখন কোনো জায়গায় ব্লিডিং হচ্ছে, তখন প্রথম যে মেকানিজমটা, যে প্রথম স্টেজটা, সেটা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন। এই ভেসো কনস্ট্রিকশনটা কিভাবে হয়? আমাদের যে লোকাল যে ইনজুরিটা হলো ব্লাড ভেসেলের, সেই জায়গায় আমাদের এন্ডোথেলিন এবং কিছু নিউরাল রিফ্লেক্সের কারণে ইনিশিয়ালি উইথিন সেকেন্ডস এখানে আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে সেটা কনস্ট্রিক্ট করে। তাহলে প্রথম যে আমাদের হেমোস্ট্যাসিসের প্রথম যে স্টেজটা, সেটা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন। এরপরে আমাদের মেইনলি আমাদের ব্লিডিং এবং ক্লটিং পাথওয়েটা অ্যাক্টিভেশন হওয়া শুরু করে। এর মধ্যে প্রথমে আসে হচ্ছে প্রাইমারি হেমোস্ট্যাসিস, যেখানে আমাদের প্লাটিলেট প্লাক ফর্মেশন হয়। তাহলে প্লাটিলেট প্লাক ফর্মেশন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাটা আমরা বুঝবো, ভিতরে ডিটেইলস দেখবো আমরা এখানে কিভাবে প্লাটিলেট প্লাক ফর্মেশন হয়। এর পরবর্তী স্টেজের নাম হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাক্টিভেশন। অর্থাৎ যে কোয়াগুলেশন যে ক্যাসকেড আছে, আমরা জানি দুইটা পাথওয়ে আছে আমাদের কোয়াগুলেশন, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। এই ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পাথওয়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে আমাদের বডিতে যে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো অ্যাক্টিভেশনের মাধ্যমে ফিব্রিন ক্লটটা তৈরি হয়। অর্থাৎ প্রথমে যে প্লাটিলেট প্লাক ফর্মেশন হয়েছিল, যে ব্লাড ভেসেল যেখানে ইনজুরি হয়েছে, সেই জায়গায় কি হয়, প্লাটিলেট গুলো এসে অ্যাডহেশন হয়, একটার সাথে আরেকটা লেগে যায়, লেগে গিয়ে একটা প্লাকের মতো তৈরি করে। যার কারণে আমাদের এই ব্লিডিংটা, যেখান যে রাপচার্ড এন্ডোথেলিয়াম থেকে যে ব্লাড লসটা হচ্ছিল, সেটা বন্ধ করে। কিন্তু এই প্লাটিলেট প্লাকটা কিন্তু পার্মানেন্ট না, টেম্পোরারি। ব্লাড ফ্লো যখন বেশি হয়, তখন এই প্লাকটা আবার ছুটে যায়, ডিসব্লক হয়ে যায়, হয়ে আবার ব্লিডিং শুরু হতে পারে। এই কারণে এই প্লাকটাকে স্টেবল করার জন্য আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টরের দরকার হয়। কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পাথওয়ের মাধ্যমে অ্যাক্টিভেশন হয়ে ফিব্রিন পলিমার তৈরি করে। এখানে দেখেন, ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলা কি জালের মতো, এগুলো প্রত্যেকটা হচ্ছে ফিব্রিন মনোমার এবং একসাথে হয়ে পলিমার তৈরি করছে। এই ফিব্রিন পলিমার বা এবং প্লাটলেট প্লাগ মিলে একটা ক্লট তৈরি করে। আলটিমেটলি এই জায়গাটা, যে জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছিল, সেটা পার্মানেন্টলি সিল করে দেয়। একই সাথে এবার চিন্তা করে দেখেন তো, ব্লাড ভেসেলের মধ্যে যদি এরকম প্লাক ফর্মেশন হয়ে যায়, এটা একটা ব্লাড ভেসেল, এরকম প্লাক ফর্মেশন হলো, তাহলে এই ব্লাড ভেসেলের যে স্মুথনেস, এটা নষ্ট হয় না? নষ্ট হলে কি হবে, আমাদের এখানে যে ব্লাড ফ্লো, আমরা জানি ব্লাড ফ্লো কেমন হয়, প্যাটার্নটা লিনিয়ার প্যাটার্নে একদম সুন্দর একটা ফ্লো থাকে, স্ট্যাটিক ফ্লো থাকে। যখন এই ব্লাড ভেসেলের মধ্যে এরকম প্লাক ফর্মেশন হয়, তখন এখানে লিনিয়ার ফ্লোটা এখানে বাধাগ্রস্ত হয়। ফলে ব্লাডের যে নর্মাল ফ্লোটা, এটা হ্যাম্পার্ড হয়। এবং এখানে কি হয়, এখানে যখন ব্লাড গুলো পাস করে, তখন আরবিসি গুলো এখানে আঘাত লেগে আরবিসি গুলো কিছু লাইসিস হয়। ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস আপনারা পড়বেন সামনে। সেই ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস যখন এরকম বডির মধ্যে অনেক জায়গায় প্লাক তৈরি হয়,
তখন ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের পরিমাণ অনেক বেড়ে যায়। তাহলে এই হেমোলাইসিসটা যাতে না হয় সেই কারণে কি আমার এই এন্ডোথেলিয়াম এরকম কি প্লাক ফর্মেশন করে রেখে দিলে হবে? হবে না। এটাকে রিমডেলিং করতে হবে। রিমডেলিং করে এটাকে আবার আগের শেপে নিয়ে আসতে হবে। তাহলে এই আগের শেপে আনতে হলে এখানে যে ফিব্রিন ক্লট গুলো তৈরি হয়েছিল সেগুলোকে কি করতে হবে? লাইসিস করতে হবে। যখন ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, আমার ব্লাড ভেসেলটা স্টেবল হয়, তখন এই ফিব্রিন ক্লট গুলোকে আবার লাইসিস করা হয়। এটাকে বলা হচ্ছে ফিব্রিনোলাইসিস বা ক্লট ডিসোলিউশন। এই জায়গাটাতে কাজ করে হচ্ছে এই যে সেই প্লাজমিন। প্লাজমিন কি কাজ করে? এই ফিব্রিন ক্লট গুলোকে ভেঙে দেয়, ভেঙে আবার এই ব্লাড ভেসেলটাকে আবার এরকম নর্মাল প্যাটার্নে নিয়ে আসে। আর এই যে ফিব্রিন ক্লট গুলোকে ভাঙলো, ভাঙার ফলে এই ফিব্রিন গুলা থেকে যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে এফডিপি, ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট। এর আর এক নাম হচ্ছে ডি ডাইমার, আমরা যেটা কমনলি ইনভেস্টিগেশন করি, তাই না? ডি ডাইমার, এটাই হচ্ছে সেই ডি ডাইমার। তাহলে আমাদের যদি আমরা ওভারঅল চিন্তা করি, হেমোস্ট্যাসিসের মেইন চারটা হেডলাইন: প্রথমে ভেসো কনস্ট্রিকশন হচ্ছে, পরবর্তীতে প্লাটলেট প্লাক ফর্মেশন হচ্ছে, প্রাইমারি হেমোস্ট্যাসিস যেটাকে বলতেছি, এবং সেকেন্ডারি হেমোস্ট্যাসিসে কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে ক্লটিং ফ্যাক্টর গুলো অ্যাক্টিভেট হয়ে ফিব্রিন যে পলিমার তৈরি করছে, এবং লাস্টে কি হচ্ছে? ফিব্রিনোলাইসিস হচ্ছে। তাহলে আমরা যদি কোর কম্পোনেন্ট হিসেবে চিন্তা করি একটা হেমোস্ট্যাসিসের, কোর কম্পোনেন্ট কি কি আছে, কোন কোন জিনিস আমার হেমোস্ট্যাসিসে কাজ করে, অংশগ্রহণ করে? তাহলে এক নম্বরে হচ্ছে ব্লাড ভেসেল। এরপরে আছে কি? প্লাটিলেট। প্লাটিলেট প্লাক ফর্মেশন হয়েছিল, তাহলে প্লাটিলেটের দরকার আছে। এরপরে কি দরকার? আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর দরকার। ব্লিডিং বন্ধ করতে হলে তাহলে আমাদের এরপরে দরকার হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর। পাশাপাশি আমাদের কিছু ন্যাচারাল অ্যান্টি কোয়াগুলেন্ট এবং ফিব্রিনোলাইটিক সিস্টেমটাও এখানে কাজ করে। কি জন্য? এই যে ব্লাড ভেসেলটাকে আবার আগের শেপে নিয়ে আসার জন্য ফিব্রিনটাকে লাইসিস করে। তাহলে এই যে কয়েকটা কম্পোনেন্ট বললাম, ব্লাড ভেসেল, প্লাটিলেট এবং কোয়াগুলেশন ফ্যাক্টর, সাথে পাশাপাশি আমাদের কিছু অ্যান্টি কোয়াগুলেন্ট, ন্যাচারাল অ্যান্টি কোয়াগুলেন্ট আমাদের বডিতে আছে। এই যে চার পাঁচটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলার এক একটার প্রবলেমের কারণে আমার বডিতে কিন্তু যে ডিসঅর্ডার গুলো হয় সেগুলোই হচ্ছে আমাদের ব্লিডিং এবং ক্লটিং ডিসঅর্ডার বা কোয়াগুলেশন ডিসঅর্ডার। তাহলে আমাদের ব্লিডিং এবং কোয়াগুলেশন ডিসঅর্ডার গুলা যদি, যে ডিজিজ গুলো আছে সেগুলা যদি আমাদের মাথায় আনি, তাহলে দেখবো হয় সেটার সাথে কোনো ব্লাড ভেসেল অথবা প্লাটিল রিলেটেড কোনো ডিজিজ, অথবা ক্লটিং ফ্যাক্টর রিলেটেড কোনো ডিজিজ, অথবা ন্যাচারাল অ্যান্টি কোয়াগুলেন্ট রিলেটেড কোনো একটা ডিজিজ হবে। তাহলে এই যে চারটা বা পাঁচটা জিনিস, এগুলা কিভাবে আমার বডিতে কাজ করে এটা সম্পর্কে আমাদের জানতে হবে প্রথমে। তাহলে আমরা এটা কোথা থেকে পড়বো? এটা হচ্ছে বেসিক আমাদের যে ফিজিওলজি আছে, ব্লাড হেমাটোলজি যে ফিজিওলজি অংশটা আছে, সেখানে আমরা এই অংশটুকু কিন্তু খুব ভালো করে পড়বো। তাহলে আমরা চলুন এই অংশটুকু দেখে ফেলি যে কিভাবে আমাদের বডিতে ব্লিডিং এবং কোয়াগুলেশন পাথওয়েটা অ্যাক্টিভেশন হয়। তাহলে কোর কম্পোনেন্ট গুলো এখানে দেখানো হয়েছে, যে ব্লাড ভেসেল, প্লাটিলেট, কোয়াগুলেশন ফ্যাক্টর, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট এবং ফিব্রিনোলাইটিক সিস্টেম। তাহলে আমরা একটু যদি কোর কম্পোনেন্ট গুলো দেখি, তার আগে আমরা একটু দেখে নেই আমাদের, তাহলে যদি আমরা ক্লাসিফিকেশন করি ব্লিডিং ডিসঅর্ডার এবং ক্লটিং ডিসঅর্ডার গুলোকে, তাহলে আমরা যে ব্রড হেডলাইনে যে কম্পোনেন্ট গুলো দেখছিলাম এইগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমার ব্লিডিং এবং ক্লটিং ডিসঅর্ডার গুলোকে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমে যদি আমরা আসি ব্লিডিং ডিসঅর্ডারে, ব্লিডিং ডিসঅর্ডার মানে হচ্ছে আমাদের বডিতে প্রাইমারি প্লাক ফর্মেশন হয়েছিল, প্রথমে ব্লিডিং হওয়ার পরে ভেসো কনস্ট্রিকশন হয়, এরপরে কি হয়েছিল? প্রাইমারি প্লাটিলেট প্লাক ফর্মেশন। এই প্লাটিলেট প্লাক ফর্মেশন হইতে যেই সময়টুকু লাগে, এই সময়টুকুকে আমরা বলি হচ্ছে ব্লিডিং টাইম। তাহলে এই যে প্লাক ফর্মেশন, এই প্লাক ফর্মেশনে যদি কোনো প্রবলেম থাকে, অর্থাৎ যদি কোনো কারণে প্লাটিলেট ঠিক মতো অ্যাক্টিভেশন না হয়, এখানে কি হয়? প্লাটিলেট গুলো অ্যাক্টিভেশন হয়, হয়ে একটা আরেকটার সাথে অ্যাডেশন হয়ে এই প্লাকটা ফর্মেশন করে। কোনো কারণে যদি প্লাটিলেট অ্যাক্টিভেশন হতে না পারে, অথবা এই প্লাকটা ফর্মেশন করতে না পারে, তাহলে কি ব্লিডিংটা বন্ধ হবে? বন্ধ হবে না। তাহলে আমাদের ব্লিডিং টাইমটা অনেক বেশি প্রলং হয়ে যাবে। তাহলে এই যে প্লাটিলেটের যে প্রবলেম, এই প্রবলেমের কারণে যে ব্লিডিং টাইমটা বেড়ে গেল, এটাই হচ্ছে আমাদের সেই ব্লিডিং ডিসঅর্ডার। এছাড়া যদি আমরা কোয়াগুলেশন ফ্যাক্টরের দিকে তাকাই, আমাদের কোয়াগুলেশন ফ্যাক্টর আছে টোটাল 13টা ফ্যাক্টর, আমরা সবাই দেখবো। এই ফ্যাক্টর গুলা দুইটা পাথওয়েতে অ্যাক্টিভেশন হয়, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে। এই দুই পাথওয়েতে যতগুলা ক্লটিং ফ্যাক্টর আছে, এগুলোর মধ্যে যদি কোনো একটা ডেফিসিয়েন্সি থাকে অথবা কোনো একটা যদি বডিতে অ্যাবসেন্ট থাকে, তাহলে কি হবে? সেই পাথওয়েটা আর অ্যাক্টিভেশন হবে না। অ্যাক্টিভেশন না হলে আমাদের কোয়াগুলেশন পাথওয়েটাও আলটিমেটলি অ্যাক্টিভেশন হবে না। কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেশন না হলে সেই, তাহলে আমাদের এই যে ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয় ডিজিজে, সেগুলো সব চলে আসবে হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডারের আন্ডারে। ঠিক আছে? পাশাপাশি আমাদের বডিতে কিছু ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, যেমন প্রোটিন সি, প্রোটিন এস। তাহলে এই প্রোটিন সি আর প্রোটিন এস এরা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। এরা দেখেন আমাদের ফ্যাক্টর 10 কে ইনহিবিট করে, আবার ফ্যাক্টর 5 কেও ইনহিবিট করে কেউ কেউ।
তাহলে এই যে এরা ক্লটিং ফ্যাক্টরকে ইনহিবিট করে দিলে আমার কোয়াগুলেশন পাথওয়েটা কি হবে, অ্যাক্টিভ হবে না। আমার বডিতে যদি কোনো কারণে বেশি বেশি কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভ হয়, তাহলে বডির ভিতরে নানা জায়গায় ক্লট তৈরি হবে, যেটা আমার কি থ্রম্বোটিক ডিসঅর্ডার তৈরি করতে পারে। যেমন যে সকল পেশেন্ট, তাহলে এই যে প্রোটিন সি আর প্রোটিন এস, এরা হচ্ছে বডিতে ন্যাচারালি থাকে অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে, যাতে করে আমার বডিতে এই পাথওয়েটা কখনো বেশি বেশি অ্যাক্টিভ না হতে পারে, ব্যালেন্স থাকে একটা বডিতে নির্দিষ্ট পরিমাণে। তো যাদের এই প্রোটিন সি প্রোটিন এস ডেফিসিয়েন্সি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যালেন্সটা নষ্ট হয়। ফলে কি হবে, যে কোনো ছোটখাটো ইনজুরিতে আমাদের বডিতে কিন্তু ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেশন হয়ে ক্লট তৈরি হবে ব্লাড ভেসেলের মধ্যে। এবং এই পেশেন্ট গুলা থ্রোম্বোটিক ডিসঅর্ডার নিয়ে প্রেজেন্ট করে। এই পেশেন্ট গুলো দেখা যায় যে ডিপ ভেইন থ্রোম্বোসিস, রিপিটেডলি বিভিন্ন জায়গায় থ্রোম্বাস তৈরি হচ্ছে। তাহলে এই পেশেন্ট গুলা এরকম থ্রোম্বোটিক ডিসঅর্ডার নিয়ে প্রেজেন্ট করে। তাহলে এটা হচ্ছে এই ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টের ডেফিসিয়েন্সি, প্রোটিন সি প্রোটিন এস এর ডেফিসিয়েন্সি থাকলে এই ধরনের ডিসঅর্ডার পাবো আমরা। তাহলে আমরা ওভারঅল দেখলাম যে ব্লিডিং ডিসঅর্ডারকে আমরা ভাগ করছি দুইটা হেডলাইনে, একটা হচ্ছে ভাস্কুলার ডিফেক্টের জন্য, অর্থাৎ ব্লাড ভেসেলের কোনো যদি সমস্যা থাকে তাহলে তো ব্লিডিং হবে। যেমন স্ক্যারবি অথবা ভিটামিন সি ডেফিসিয়েন্সি, এখানে কি হয়, ব্লাড ভেসেলের কোলাজেন তৈরি হয় না। কোলাজেন তৈরি না হলে আমার এন্ডোথেলিয়ামের নিচে বেসমেন্ট মেমব্রেনে কি থাকে, কোলাজেন থাকে, আমরা সামনে একটা ছবিতে দেখবো। এই কোলাজেন যদি না থাকে তখন কিন্তু এখান থেকে ব্লিডিং হচ্ছে, তাহলে আমার এন্ডোথেলিয়ামের ইনজুরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই যে আমাদের যে ব্লিডিং, যে ডিসঅর্ডারটা হচ্ছে, এটা হচ্ছে সেই স্কারভিটা ব্লিডিং ডিসঅর্ডার আন্ডারে চলে যাবে। আর প্লাটিলেট ডিসঅর্ডার যদি থাকে, কারণ যদি থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে, প্লাটিলেট যদি না থাকে বডিতে, তাহলে কি হচ্ছে, প্রাইমারি প্লাক ফর্মেশন হয়েছিল, ওই প্লাক ফর্মেশনটা আর হবে না। তাহলে প্লাক ফর্মেশন না হলে আমরা জানি ব্লিডিং টাইমটা ইনক্রিজ করে। তাহলে যদি প্লাক ফর্মেশন না হয়, তার মানে প্লাটিলেট ডিসঅর্ডারে আমরা সবসময় কি পাবো, ব্লিডিং টাইমটা ইনক্রিজ পাবো। আর পাশাপাশি আসি আমরা ক্লটিং ডিসঅর্ডার গুলাতে। ক্লটিং ডিসঅর্ডার মানে হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর রিলেটেড যে ডিসঅর্ডার গুলো আছে, যেমন ফ্যাক্টর 5 যদি ডেফিসিয়েন্সি থাকতে পারে কারো, ফ্যাক্টর 8 ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি থাকে, তাই না, হিমোফিলিয়াতে পাবো। এছাড়া প্রোটিন সি এস ডেফিসিয়েন্সির কথা বললাম। তাহলে এর মধ্যে কিছু আছে ইনহেরিটেড, কিছু আছে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড হচ্ছে ক্যান্সার, কোন একটা পেশেন্টের ক্যান্সার হওয়ার পরে তার কোনো কারণে মিউটেশনের জন্য কোন একটা ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হয়েছে, হ্যাঁ, সার্জারি পরে হতে পারে, প্রেগনেন্সির সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে। তাহলে আমাদের ক্লটিং ফ্যাক্টরের যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি হয়, তার জন্য যে ডিসঅর্ডার সেগুলো হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার। আমরা যদি ওভারঅল যদি একসাথে দেখার চেষ্টা করি, তাহলে ভাস্কুলার কজের মধ্যে আছে হচ্ছে স্ক্যারবি, হেনোক্সংডিন পারপুরা, অথবা হেরিডিটারি হেমোরেজিক টেলানজেকটেসিয়া। এগুলো সব ভাস্কুলার ডিফেক্টের কারণে আমাদের বডিতে ব্লিডিং হয়। ঠিক আছে, ব্লিডিং হচ্ছে, নট ব্লিডিং টাইম, এখানে হচ্ছে ব্লিডিং হওয়ার কাজ যে কজ গুলো আছে। তাহলে ভাস্কুলার ডিফেক্টের জন্য ব্লিডিং হতে পারে। প্লাটিলেটের কারণে বডিতে প্লাটিলেট কমে গেছে, তাহলে প্লাটিলেট প্লাক ফর্মেশন হবে না। আর প্লাক ফর্মেশন না হলে তাহলে প্রাইমারি যে হিমোস্ট্যাসিস মেকানিজম ছিল সেটা কাজ করবে না, ফলে ব্লিডিংটা হইতে থাকবে। তাহলে এটার কারণে কিন্তু বডিতে প্লাটিলেট ডিসঅর্ডারের কারণে ব্লিডিং হবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে ব্লিডিং টাইমটা প্রলং হবে। তাহলে ব্লিডিং টাইমের সাথে সম্পর্ক কার, প্লাটিলেটের, ঠিক আছে। কিন্তু ভাস্কুলার ডিফেক্টের সাথে কিন্তু ব্লিডিং টাইমের সম্পর্ক না, এটা খেয়াল রাখতে হবে। ব্লিডিং হবে কিন্তু স্ক্যাবিতে ব্লিডিং হবে, কিন্তু এখানে প্লাটিলেটের সাথে সম্পর্ক হচ্ছে ব্লিডিং টাইমে, তো এখানে ব্লিডিং টাইম বাড়বে, এখানে কিন্তু ব্লিডিং টাইম নর্মাল থাকবে। এরপরে যদি আমরা আসি কোয়াগুলেশন ডিফেক্টে, অর্থাৎ আমার কোয়াগুলেশন ফ্যাক্টর, যেমন হিমোফিলিয়াতে ফ্যাক্টর 8 অথবা 9, হিমোফিলিয়া এ অথবা বি। ভন উইলিয়ান ডিজিজ আমরা সামনে পড়বো, এটা এখন আমি বলবো না, এটা ডিটেল সামনে বলবো। লিভার ডিজিজ, লিভার থেকে ম্যাক্সিমাম আমাদের ক্লটিং ফ্যাক্টর তৈরি হচ্ছে, তাহলে ওগুলো ডেফিসিয়েন্সি হবে। ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে ফ্যাক্টর 2, 7, 9, 10 এই ফ্যাক্টর গুলো তৈরি হয় না। ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, তাহলে এগুলো না থাকলে, আমার ক্লটিং ফ্যাক্টর না থাকলে কোয়াগুলেশন পাথওয়েটা অ্যাক্টিভেশন হবে না, আলটিমেটলি এগুলোর জন্য হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার তৈরি হচ্ছে বডিতে। তাহলে আমরা যদি এই ওভারঅল আমরা চিন্তা করি, তাহলে আমাদের প্রথমে আসতে হচ্ছে প্লাটলেট প্লাক ফর্মেশন, দ্বিতীয় আসতেছে হচ্ছে কোয়াগুলেশন ফ্যাক্টর অ্যাক্টিভেশন। তাহলে কোয়াগুলেশন ফ্যাক্টর সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এবং এখান থেকে পরীক্ষায় কিন্তু অনেকবার এমসিকিউ আসছে যে নিচের কোনটি কোয়াগুলেশন ফ্যাক্টর বা কোনটি কোয়াগুলেশন ফ্যাক্টর নয়। তাহলে আমাদের টোটাল 13টা কোয়াগুলেশন ফ্যাক্টর আছে ক্লটিং ফ্যাক্টর। এই ক্লটিং ফ্যাক্টরের মধ্যে দেখেন আমাদের 6 নাম্বার ফ্যাক্টরটা কিন্তু হিউম্যানে অ্যাবসেন্ট থাকে। বাকি যে 13টা ফ্যাক্টর, মানে এর মধ্যে 12টা ফ্যাক্টর আমাদের নাম মনে রাখতে হবে, হ্যাঁ, নেম গুলা মনে রাখতে হবে। এটা পরীক্ষায়, রেসিডেন্সি পরীক্ষা এবং এফসিপিএস পরীক্ষা বলেন অথবা ডিপ্লোমা পরীক্ষা বলেন, প্রতিটা পরীক্ষাতে কিন্তু এখান থেকে এমসিকিউ আসছে যে কোন ফ্যাক্টরের নাম কি, এটা দিয়ে কিন্তু এমসিকিউ আসছে, অনেকবার আসছে এমসিকিউ। আর এসবি এগুলো আসছে হচ্ছে ক্লিনিক্যাল কোশ্চেন দিয়ে, সেটা আমরা লাস্টে আলোচনা করবো। তাহলে দেখেন এখানে 1 নম্বর ফ্যাক্টর ফিব্রিনোজেন, 2 নাম্বার প্রথম বিন, 3 নাম্বার হচ্ছে টিস্যু ফ্যাক্টর, 4 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম, 5 নাম্বারে আছে হচ্ছে ল্যাভাইল, 6 নাম্বারের আমাদের অ্যাবসেন্ট, 6 নাম্বারটা অ্যাবসেন্ট থাকে, 7 নাম্বারে আছে স্টেবল, 8 নাম্বারে আছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ,
নম্বরে ক্রিসমাস ফ্যাক্টর, আমরা জানি এই দুইটা ডেফিসিয়েন্সির জন্য হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি হয়। 10 নম্বর ফ্যাক্টর স্টুয়ার্ট পাওয়ার, আমরা 10 টু দি পাওয়ার দিয়ে অঙ্ক করতাম না আগে, তাহলে 10 টু দি পাওয়ার লিখি না, তাহলে 10 নম্বর হচ্ছে স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর, যে পাওয়ার লিখতে হবে, তাহলে এবার মনে রাখবো আমরা। পাশাপাশি আছে 11 নম্বর ফ্যাক্টর প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। 12 নম্বর ফ্যাক্টর হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর, এবং 13 নম্বর ফ্যাক্টর ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টর গুলোর নাম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা দিয়ে পরীক্ষায় এমসিকিউ আসছে এই জন্য। এরপরে আসি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, আমাদের যেই জায়গাটাতে আমাদের ব্লিডিং ডিসঅর্ডার এবং কোয়াগুলেশন ডিসঅর্ডারে কনফিউশনটা তৈরি হয়, সেটা হচ্ছে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। তাহলে ব্লিডিং টাইমটা কি জিনিস? ব্লিডিং টাইমটা হচ্ছে, যে বলছিলাম একটু আগে, যে প্লাটিলেটের ফাংশন, অর্থাৎ প্লাটিলেট যদি কোনো কারণে বডিতে ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আমাদের প্রাইমারি প্লাক ফর্মেশন হয়েছিল প্রথমে, প্রাইমারি প্লাক ফর্মেশনে বাধা দেয়। প্লাটিলেট দরকার হচ্ছে প্রাইমারি প্লাক ফর্মেশনের জন্য। তবে এই প্লাটলেট যদি কোনো কারণে ডেফিসিয়েন্সি হয়, যে কোনো কারণে বডিতে প্লাটলেট নাই, সেটা যে কোনো কারণ হতে পারে, যেমন অটো অ্যান্টিবডি তৈরি হয়ে প্লাটলেট নষ্ট হয়ে গেছে, অথবা প্লাটলেট গুলো কোনো কারণে কোনো একটা কাজে ইউজ হয়ে গেছে, মানে প্লাটলেট অনেক বেশি বেশি প্লাক ফর্মেশন হয়ে বডিতে সব প্লাটলেট গুলো ইউজ হয়ে গেছে, তাহলেও হতে পারে। সেক্ষেত্রে আমার বডিতে ব্লিডিং টাইমটা বেড়ে যাবে। কারণ কি, ওই যে প্লাক ফর্মেশন হয়ে গেলে তো ওখান থেকে ব্লিডিং হওয়াটা বন্ধ হয়ে যায় তো, তাই না? যখনই প্লাক ফর্মেশন হবে তখন হচ্ছে যে জায়গাটা ইনজুরি ছিল ওখান থেকে ব্লিডিং হওয়াটা বন্ধ হয়ে যাবে। তো যখন প্লাটলেট থাকবে না বডিতে, তখন এই ব্লিডিং যে গ্যাপটা, এন্ডোথেলিয়াল যে ইনজুরিটা, এখান থেকে ব্লিডিং হইতেই থাকবে যতক্ষণ না প্লাক ফর্মেশন হচ্ছে। তাহলে ব্লিডিং টাইমটা প্রলং হবে কখন? প্লাটলেট যদি ঠিক মতো না থাকে বডিতে, তাহলে প্লাটলেট ফাংশন অথবা ব্লাড ভেসেলের ইন্টিগ্রিটি যদি নষ্ট হয়, সেক্ষেত্রে ব্লিডিং টাইমটা প্রলং হয়। নর্মালি 2 থেকে 5 মিনিটও বলে, অথবা 7 মিনিট, এটা প্রলং হয়ে যাবে। এরপরে আসি হচ্ছে ক্লটিং টাইম। ক্লটিং টাইমটা আমাদের ওভারঅল কোয়াগুলেশন পাথওয়ে, ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পাথওয়ে দিয়ে শুরু করে একদম ফিব্রিন যে পলিমার আছে, সেই ফিব্রিন পলিমার তৈরি করা পর্যন্ত পুরো সময়টা হচ্ছে ক্লটিং টাইম। এটা হচ্ছে ওভারঅল কতটুকু সময়, 5 থেকে 15 মিনিট। এই ক্লটিং টাইমের আন্ডারে আমাদের দুইটা সাব হেডলাইন আছে, একটা হচ্ছে প্রথম বিন টাইম, একটা হচ্ছে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম। একটাকে আমরা শর্টকাটে বলি পিটি, আর একটাকে বলি হচ্ছে এপিটিটি। তাহলে পিটিটা কি জিনিস? পিটিটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করে হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়েকে। এছাড়া কমন পাথওয়ের কিছু অংশ এখানে আছে, বাট আমরা পরীক্ষার জন্য মাথায় রাখবো যে পিটিটা রিপ্রেজেন্ট করে এক্সট্রিনসিক পাথওয়ে, এবং এপিটিটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়েকে। তাহলে এখানে যদি আমরা একটা ফ্যাক্টরের কথা মাথায় রাখি, প্রথম দিন টাইম বাড়ে হচ্ছে ফ্যাক্টর 7 এ যদি ডেফিসিয়েন্সি হয়, কারণ ফ্যাক্টর 7টা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ের একটা পার্ট। তাহলে ফ্যাক্টর 7 এবং এক্সট্রিনসিক পাথওয়ে মনে রাখবো প্রথম দিন টাইমের জন্য, এবং এপিটিটির জন্য মনে রাখবো আমরা ইন্ট্রিনসিক পাথওয়ে এবং ফ্যাক্টর 8, 9, 11, 12, এই চারটা ফ্যাক্টরের নাম মাথায় রাখবো আমরা এপিটিটির জন্য, এবং এটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়েতে কাজ করে। তাহলে যদি কারো ফ্যাক্টর 8, 9 অথবা 11, 12 ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তার কি বাড়বে? এপিটিটি কিন্তু তার এপিডিটি। প্রলং হবে, এপিডিটি প্রলং হবে। আর যদি কারো ফ্যাক্টর 7 এর ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কি বাড়বে? প্রথম পিন টাইমটা বাড়বে, কিন্তু এপিডিটি প্রথম কি থাকবে? নর্মাল থাকবে। ঠিক আছে? তাহলে এবার আমরা আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট, একদম সুপার ডুপার ইম্পর্টেন্ট জায়গায় ঢুকতেছি। এই দুইটা ছবি আমি দেখাবো আজকে, দুইটা ছবি আমাদের আজকের ক্লাসের মেইন জিস্ট, দুইটা ছবি। এই একটা ছবি এবং এই একটা ছবি, এই দুইটা ছবি যদি আপনি মাথায় রাখতে পারেন, পরীক্ষার হলে যে আপনার কোয়াগুলেশন ব্লিডিং ডিসঅর্ডার দিয়ে যত কোশ্চেন আসুক না কেন, আপনি এই দুইটা ছবি মাথায় আনলেই আপনি কোশ্চেনটা একদম অঙ্কের মতো মিলাই ফেলতে পারবেন। তাহলে আমরা প্রথমে আসি, আমরা ধরি এটা একটা ব্লাড ভেসেল ছবি দেখা যাচ্ছে, একটা জায়গায় ইনজুরি হয়েছে, এন্ডোথেলিয়াম, এইখানে এন্ডোথেলিয়াম ইনজুরি হয়েছে। তো ইনজুরি হলে কি হবে? এখান থেকে ব্লিডিং হচ্ছে। ব্লিডিং বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে প্রাইমারি প্লাক ফর্মেশন করতে হবে। প্রাইমারি প্লাক ফর্মেশন কে করবে? প্লাটিলেট। তাহলে প্লাটিলেটকে আমাকে এখানে অ্যাক্টিভ করতে হবে, কারণ প্লাটিলেট বডির মধ্যে সবসময় থাকে, ও তো সবসময় প্লাক ফর্মেশন করে না, করে করে না। ও যখন অ্যাক্টিভ হয় তখন প্লাক ফর্মেশন করে। তাহলে প্লাটিলেটকে কিভাবে অ্যাক্টিভ করা যাইতে পারে? প্লাটিলেটের গায়ে কতগুলা রিসেপ্টর আছে, যেমন এডিপি রিসেপ্টর, 2B3A, অন বি, অন এ, এরকম কতগুলা রিসেপ্টর আছে। এই যে কথাগুলো বললাম রিসেপ্টর গুলার নাম, এটা পরীক্ষায় এমসিকিউ আকারে আসে। ডেভিডসনে দেখবেন সুন্দর করে একটা প্ল্যাটলেটের ছবি দেওয়া আছে, ওর গায়ে কতগুলো রিসেপ্টরের নাম লেখা আছে। তাহলে এই রিসেপ্টর গুলাকেও মাথায় রাখতে হবে, এখান থেকে এমসিকিউ পরীক্ষা, এফসিকিউ পরীক্ষা দিয়ে দেয়। এরপরে আসেন হচ্ছে এই প্ল্যাটলেটের ভিতরে কতগুলো গ্রানুলস থাকে, আলফা গ্রানুলস, ডেন্স গ্রানুলস। এই গ্রানুলস গুলার মধ্যে আবার কতগুলো জিনিস স্টোরেজ ফর্মে থাকে। যখন প্ল্যাটলেটটা অ্যাক্টিভ হয়, এই গ্রানুলস গুলা ভেঙে যায়, অর্থাৎ যে গ্রানুলেশন হয়ে এর ভিতরে জমানো জিনিসগুলা বের হয়ে আসে।
যেমন সেরোটোনিন থাকে, তার মধ্যে ক্যালসিয়াম থাকে। তাহলে স্যাক দিয়ে মনে রাখি, সেরোটোনিন, এডিপি আর ক্যালসিয়াম, এইগুলা বের হয়ে আসে। এরা কি করে, এই যে সেরোটোনিন, আমরা প্রথমে বলছিলাম না ভেসো কনস্ট্রিকশন, এন্ডোথেলিনের সাথে সেরোটোনিনও কাজ করে এখানে, পাশাপাশি নিউরাল রিফ্লেক্স তো আছেই। এটা প্রথমেই করে কি, এই ব্লাড ভেসেলটাকে কনস্ট্রিক্ট করে এখানে একটু ব্লিডিং, মানে ব্লাড ফ্লোটা একটু কমায় দেয় যাতে ব্লিডিংটা একটু কম হয়। পাশাপাশি যখন আমার এন্ডোথেলিয়াম ইনজুরি হয়, এই এন্ডোথেলিয়ামের নিচেই আছে হচ্ছে আমাদের কোলাজেন ফাইবার থাকে, এই যে সবুজ গুলো হচ্ছে কোলাজেন ফাইবার। বেসমেন্ট মেমব্রেন আমাদের যেটাকে বলি, বেসমেন্ট মেমব্রেনে কি থাকে, কোলাজেন ফাইবার থাকে। এই যখন কোন জায়গায় এন্ডোথেলিয়াম ইনজুরি হয়, এবং তখন এই এন্ডোথেলিয়াম ইনজুরি হলে এই ব্লাডের সংস্পর্শে চলে আসে না কোলাজেন গুলা। নর্মালি কিন্তু কোলাজেন ব্লাডের সাথে দূরে আছে, মাঝখানে একটা এন্ডোথেলিয়াল লেয়ার আছে। যখন এটা ইনজুরি হচ্ছে তখন এই কোলাজেন গুলা ব্লাডের সংস্পর্শে চলে আসছে, তখন এই কোলাজেন গুলো একটা ফ্যাক্টর রিলিজ করে, তার নাম হচ্ছে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর। এই ভন উইলিব্রেন্ড ফ্যাক্টরের কাজই হচ্ছে এই প্ল্যাটলেটটাকে অ্যাক্টিভ করা। তাহলে ভন উইলিব্রেন্ড ফ্যাক্টর কি করে, এই যে প্লাটিলেটের দেখেন 1 বি রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এই ভন উইলিব্রেন্ড ফ্যাক্টরটা বাইন্ড করা হচ্ছে 1 বি রিসেপ্টর দিয়ে। আর কোলাজেন বাইন্ড করছে কি দিয়ে, 1 এ রিসেপ্টর দিয়ে। দেখুন কোলাজেন বাইন্ড করছে 1 এ রিসেপ্টর দিয়ে। তাহলে 1 বি 1 এ কোনটার সাথে কে বাইন্ড করে, এটা মাথায় রাখতে হবে। কঠিন কোশ্চেন যদি করে দেয় কখনো, তাহলে কিন্তু এখান থেকে দিয়ে দেবে। তাহলে 1 বি রিসেপ্টর, 1 এ রিসেপ্টর, একটার সাথে ভন ইলেভেন ফ্যাক্টর বাইন্ড করলো, একটার সাথে কোলাজেন বাইন্ড করলো। যখন এরকম একটা প্লাটিলেটের সাথে দুইটা ফ্যাক্টর বাইন্ড করে, তখন এই প্লাটিলেটটা কি হয়, অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে গেলে ওর ভিতরে গ্রানুলস গুলার থেকে, সেইখান থেকে জিনিসগুলো রিলিজ করে। এবং এর মধ্যে একটা জিনিস থাকে হচ্ছে এই যে এডিপি, এডিপি এবং ক্যালসিয়াম, এরা কি করে, পার্শ্ববর্তী যে আরো প্লাটিলেট গুলো আছে ওদেরকেও অ্যাক্টিভ করে দেয়। একটা প্ল্যাটলেট অ্যাক্টিভ হলে তখন ক্যাসকেড হিসেবে একটার পর একটা এখানে প্ল্যাটলেট অ্যাক্টিভ হতে থাকে। এবং একটা প্ল্যাটলেট একটা প্ল্যাটলেটের সাথে লেগে যায়, কি দিয়ে লাগে, একটা ফিব্রিন দিয়ে লাগে। দেখেন মাঝখানে একটা ফিব্রিন আছে, এই ফিব্রিন দিয়ে লাগে। এবং কোন রিসেপ্টর দিয়ে লাগে, 2b3 এর রিসেপ্টর দিয়ে একটা প্ল্যাটলেটের সাথে আরেকটা প্ল্যাটলেট লেগে যায়। তো এইভাবে যখন একটা প্ল্যাটলেটের সাথে একটা প্ল্যাটলেট এভাবে লেগে যায়, তখন কি হলো, এই জায়গাটা পুরো সিল হয়ে গেল না। তাহলে এখান থেকে যে ব্লিডিংটা হচ্ছিল সেই ব্লিডিংটা কি হবে, বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে পুরা প্রসেসটা, এটাকে বলছি আমরা প্রাইমারি প্লাক ফর্মেশন। এই প্লাক ফর্মেশন যতটুকু সময় লাগে, এটাই হচ্ছে সেই ব্লিডিং টাইম। তাহলে এই জায়গাটাতে যদি কোনো প্রবলেম থাকে, মনে করেন কোনো প্লাটলেট নাই বডিতে, ডেফিসিয়েন্সি আছে, তাহলে প্লাটলেট না থাকলে এই প্লাটলেট অ্যাক্টিভ করবে কাকে, এগুলা কোলাজেন কাকে অ্যাক্টিভ করবে, কাউকে অ্যাক্টিভেট করার মতো প্লাটলেট পাবে না, পর্যাপ্ত প্লাটলেট পাবে না প্লাক ফর্মেশনের জন্য। ফলে এখান থেকে ব্লিডিং হতে থাকবে, অনেকক্ষণ সময় পরে অনেকগুলা প্লাটলেট পাবে সে। তাহলে এই অনেক সময় যে লাগলো ব্লিডিংটা বন্ধ হইতে, তাহলে ব্লিডিং টাইমটা কি হলো, প্রলং হয়ে গেল না। তাহলে এই যে প্লাটলেট জি। ডেফিসিয়েন্সির জন্য যদি কোনো প্রবলেম হয়, তাহলে এই ব্লিডিং টাইমটা প্রলং হয়ে যাবে। তাহলে প্লাটিলেট ডেফিসিয়েন্সি থাকে, অর্থাৎ থ্রম্বোসাইটোপেনিয়া যত কজ আছে সবগুলা যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমরা কিন্তু ব্লিডিং টাইম কোনটাতে বাড়বে না বাড়বে আমরা এমনি বের করতে পারবো। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই কোনো একটা ডিজিজ আসলে সেই ডিজিজের মেন প্যাথোলজিটা কি আসলে, সেটাতে কি প্লাটলেটের কোনো প্রবলেম হয় নাকি ক্লটিং ফ্যাক্টরের প্রবলেম হয়। তাহলে আমরা প্রথম প্রাইমারি প্লাক ফর্মেশনটা দেখলাম। এরপরে আমরা আসি, এরপরে কি হবে, এই যে প্লাক ফর্মেশন হয়ে গেছে, এখানে প্লাটলেট গুলো সব অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই প্লাটিলেট গুলা দুর্বল অবস্থায় আছে, একটার সাথে একটা লেগে আছে সামান্য একটা এই যে ফিব্রিন দিয়ে। আমাদের ব্লাডের তো একটা সুন্দর একটা ফ্লো আছে, তাই না। এই ফ্লো দিয়ে যখন ব্লাড এখান থেকে পাস করতে থাকে, তখন এই ফ্লোতে এই প্লাগটা কিন্তু সহজেই ডিসব্লক হয়ে যেতে পারে। তাহলে যদি এটাকে ডিসব্লক না করতে চাই, ব্লিডিংটাকে ভালো মতো বন্ধ করে রাখতে চাই, তাহলে এটাকে আরো শক্তপোক্ত ভাবে বাঁধতে হবে না, পুঁতির মালা গাঁথার মতো। হ্যাঁ, এখানে পুঁতির মালাগুলো এক জায়গায় রাখছি, শুধু ফু দিলে মালাগুলো আবার ছড়াই যাবে। এখন যদি আমি সুতা দিয়ে একটা সাথে একটা গেঁথে দেই, তাহলে কিন্তু এটা সরবে না। তাহলে এই সুতা দিয়ে গাঁথার কাজটা করবো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর দিয়ে। তার মানে এখন আমাদের কোয়াগুলেশন পাথওয়েটা অ্যাক্টিভেশন হবে। তাহলে প্রথম কথা হচ্ছে প্রাইমারি প্লাক ফর্মেশন হবে প্ল্যাটলেট দিয়ে, যেটা আমরা ব্লিডিং টাইমকে ইন্ডিকেট করে। এরপরে আমাদের হচ্ছে কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেশন হবে। তাহলে কোয়াগুলেশন পাথওয়ে আমরা জানি দুইটা, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। একটু আগে আমরা বলছিলাম যে প্রথম দিন টাইম মেইনলি কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ফ্যাক্টর 7 এর উপরে। তাহলে প্রথম বিন টাইম দিয়ে আমরা কোন কোন পাথওয়েটাকে ইন্ডিকেট করি, এক্সট্রিনসিক পাথওয়ে। তাহলে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এক্সট্রিনসিক পাথওয়ে মানে হচ্ছে ফ্যাক্টর 7 এর সাথে রিলেটেড, এবং সেটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে প্রথম বিন টাইম বাড়ে। তাহলে ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি হলে প্রথম বিন টাইম বাড়ে এক্সট্রিনসিক পাথওয়ে প্রবলেমের জন্য। আর যদি আমরা ইন্ট্রিনসিক পাথওয়ের দিকে তাকাই, তাহলে এখানে চারটা ফ্যাক্টরের কথা মাথায় রাখবো, 11, 12, 9 আর 8। এই চারটা ফ্যাক্টরে যদি কোনো একটা ফ্যাক্টরে ডেফিসিয়েন্সি থাকে,
তাহলে আমাদের ইন্ট্রিনসিক পাথওয়ে ফ্যাক্টরের সমস্যা, যার কারণে বাড়বে কি, এপিটিটি বাড়বে। তাহলে আমরা যদি যে ডিজিজ গুলো আছে সেই ডিজিজ গুলা যদি কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি কোনটা হয় কোন ডিজিজে, এটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো যে ওই ডিজিজে পিটি বাড়বে নাকি এপিটিটি বাড়বে নাকি দুইটাই বাড়বে। তাহলে মাঝখানে যে অংশটুকু আছে এটা কি, এটা হচ্ছে কমন পাথ। তাহলে কমন পাথওয়ে এর মধ্যে ফ্যাক্টর 5 আছে, 10 আছে, 2 আছে, 1ও আছে। ঠিক আছে, মানে বাকি ফ্যাক্টর গুলো যা আছে এইগুলা বাদে বাকি ফ্যাক্টর আছে, এগুলো সব হচ্ছে কমন পাথওয়ের অংশ। তাহলে এই কমন পাথওয়েতে যদি কোনো ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি, সাপোজ ধরেন 10 নম্বর ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি আছে, তাহলে কি হবে, তাহলে পিটিও বাড়বে, এপিডিটিও বাড়বে। তার মানে কমন পাথওয়েতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে প্রথম বিন টাইমও বাড়ে, এপিডিটিও বাড়ে। এরপরে আমরা লাস্টে বলছিলাম যে কোয়াগুলেশন পাথওয়ে দুইটার যেটাই অ্যাক্টিভেশন হোক না কেন, আলটিমেটলি কি তৈরি হবে, ফিব্রিন মনোমার তৈরি হয়, যেখানে অনেকগুলো মনোমার মিলে আলটিমেটলি ফিব্রিন পলিমার তৈরি হয়। এই ফিব্রিন পলিমার যখন তৈরি হয়, তখন এই প্লাকটা স্টেবল হয়ে যায়। এই প্লাকটা তখন শক্তযুক্ত হয়ে গেল ব্লাড ভেসেলের মধ্যে, এটা সহজে কিন্তু ডিসব্লক হবে না ব্লাড ফ্লোতে। এখন বডির মধ্যে এরকম প্লাক তৈরি করে রেখে দিলে প্রবলেম হবে অবশ্যই। কারণ কি, ব্লাড ফ্লো একটা সুন্দর লিনিয়ার ফ্লো প্যাটার্ন মেনটেন করে। আমরা জানি যে ভার্কোস স্টাইলে পড়ছি আমরা যে কোনো কারণে যদি কোনো জায়গায় টার্বুলেন্স ফ্লো তৈরি হয়, তাহলে সেই জায়গায় আমার কি হয়, থ্রোম্বাস ফর্মেশনের রিস্ক থাকে। তো বডির মধ্যে আমি তো চাইবো না এরকম থ্রোম্বাস ফর্মেশনের রিস্ক বাড়ুক। তাহলে আমার ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়ামকে স্মুথ রাখতে হবে। তো যখন ব্লিডিং বন্ধ হয়ে গেছে, কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে এই জায়গাটা ঠিক মতো রিপেয়ার হয়ে গেছে, তখন আমার এই যে প্লাকটা ফর্মেশন হয়েছিল, এটাকে আস্তে আস্তে ডিসব্লক করে দিতে হবে, দিয়ে স্মুথ করে ফেলতে হবে এন্ডোথেলিয়ামকে। তা না হলে আমার এই যে ব্লাড ফ্লো হ্যাম্পার হবে, এখানে আরবিসি গুলা লাইসিস হবে, লাইসিস হয়ে আমার হেমোলাইটিক এনিমিয়া তৈরি করবে। আপনারা পড়েছেন যে হেমোলাইটিক এনিমিয়ার মধ্যে একটা কজ আছে মাইক্রো এনজিওপ্যাথিক হেমোলাইটিক এনিমিয়া, সামনে আসবে আমাদের। তো সেই মাইক্রো এনজিওপ্যাথিক হেমোলাইটিক এনিমিয়ার মধ্যে কিন্তু আমাদের যে মেকানিক্যাল কজ আছে কিছু, এই মেকানিক্যাল কজ গুলোর মধ্যে এটা একটা। এই যে হাঁস টিটিপি এগুলাতে কি হয়, মেকানিক্যাল হেমোলাইসিস হয়। এই যে ব্লাড ভেসেলের মধ্যে এরকম থ্রম্বাস ফর্মেশন হয়, অনেক জায়গায় থ্রম্বাস ফর্মেশন হয়। এই জায়গাতে ব্লাড ফ্লো হওয়ার সময় আরবিসি গুলো এখানে আঘাত লেগে আরবিসি গুলো লাইসিস হয়ে যায়। ফলে সেই পেশেন্ট গুলো আরবিসি লাইসিস হওয়ার জন্য এলিমিয়া হচ্ছে। এবং ব্লাড ভেসেলের মধ্যে যেহেতু আরবিসি গুলো লাইসিস হচ্ছে, এখানে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের ফিচার গুলো পাওয়া যায়। তাহলে এই জিনিসটা চাইবো না আমি কখনো এই ব্লাডের মধ্যে দীর্ঘক্ষণ থাকুক। তাহলে এটাকে ডিসব্লক করতে হলে আমার এই যে ফিব্রিন যে মনোমার তৈরি হয়েছিল পলিমার, এই ফিব্রিনটাকে ভাঙতে হবে। ফিব্রিনটাকে ভাঙবে কে, প্লাজমিন। আমার বডিতে প্লাজমিনোজেন হিসেবে প্লাজমিনটা থাকে, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এটাকে প্লাজমিনে কনভার্ট করে। এই প্লাজমিনটা হচ্ছে আমার এই ফিব্রিনটাকে ভেঙে দেয়, ভেঙে যে প্রোডাক্টটা তৈরি করে তার নাম হচ্ছে ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্ট বা এফডিপি। এর আরেক নাম হচ্ছে জি ডাইমার। তাহলে আমার বডিতে যদি চিন্তা করেন, বেশি বেশি প্লাক ফর্মেশন হয় অনেক জায়গায়, অনেক জায়গায় ব্লাড ভেসেলে অনেক জায়গায় একই সাথে প্লাক ফর্মেশন হচ্ছে। তাহলে যত বেশি বেশি প্লাক তৈরি হবে, নিশ্চয়ই তত বেশি বেশি ফিব্রিন তৈরি হবে বডিতে। আর এই ফিব্রিন তৈরি হলে এই ফিব্রিনটাকে ভাঙার জন্য প্লাজমিনও অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হয়ে অনেক বেশি বেশি ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্টও কিন্তু একই সাথে তৈরি হবে। তাহলে বডিতে যত থ্রম্বাস তৈরি হবে, এরকম ব্লাক প্লাক ফর্মেশন হবে, তত ফিব্রিন তৈরি হবে, এবং ফিব্রিনকে ভাঙার জন্য এই প্লাজমিন অ্যাক্টিভেট হয়েও ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্টটা বাড়াই দিবে বডিতে। ডিআইসি তে ঠিক এই কাজটা হয়। ডিআইসি তে কি হয়, ডিসএমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, মানে বডির পুরা ব্লাড ভেসেলের মধ্যে ডিসএমিনেশন ভাবে, মানে ছড়াই গেছে সব জায়গায়, কি হচ্ছে, কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেশন হয়ে গেছে। তো বডির মাল্টিপল জায়গায় এরকম প্লাক ফর্মেশন হচ্ছে। তো এই প্লাক ফর্মেশন করতে যে কি হচ্ছে, প্রাইমারি প্লাক ফর্মেশন করতে যে প্ল্যাটলেট গুলো সব ইউজ হয়ে যাচ্ছে না। এত এত প্লাক ফর্মেশন যখন করবে, তখন প্ল্যাটলেট কি আর থাকবে বডিতে অবশিষ্ট, থাকবে না। বডির বিভিন্ন জায়গায় প্লাক ফর্মেশন হয়ে এই প্ল্যাটলেট গুলো যাবে সব ইউজড হয়ে। তাহলে প্ল্যাটলেট যদি কমে যায়, তখন আমার ব্লিডিং টাইম কি হবে, ব্লিডিং টাইমটা বেড়ে যাবে। আমরা প্রথমেই দেখলাম প্রাইমারি প্লাক তো আর ফর্মেশন করতে পারবে না, ফলে আমার বডিতে তখন ব্লিডিং টাইম বেড়ে যাবে। আর যখন এই যে প্লাক ফর্মেশন হয়েছে, তখন নিশ্চয়ই কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভ হয়েছে। তাহলে কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভ হলে এবার কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো সব ইউজ হয়ে যাচ্ছে এভাবে একইভাবে। তো কোয়াগুলেশন ফ্যাক্টর যদি সব ইউজ হয়ে যায়, তাহলে ক্লটিং টাইম যে আমরা দেখি এপিটিটি এবং পিটি দিয়ে, এই যে ফ্যাক্টর কোনোটাই তো থাকবে না তখন। 7 বলেন, 10 বলেন, 8 বলেন, কোনোটাই থাকবে না, সবগুলা ইউজ হয়ে যাবে। তার মানে তখন আমার পিটিও বাড়বে, এপিটিটিও বাড়বে। তাহলে ব্লিডিং টাইমও বাড়ে, পিটিও বাড়ে, এপিডিটিও বাড়ে ডিআইসি তে একই সাথে। আমার বডিতে মাল্টিপল জায়গায় যে ফিব্রিন তৈরি হচ্ছে না, এই ফিব্রিন গুলাকে ভাঙার জন্য আমার এই প্লাজমিনও আসবে না। প্লাজমিন এসে আমার এই ফিব্রিন গুলাকে বেশি বেশি ভাঙতে থাকবে। তাহলে বডিতে ডি ডাইমারের পরিমাণ তখন কি হবে, বেড়ে যাবে। তাহলে ডি ডাইমার বেড়ে যাবে, আমরা এটা মুখস্থ করি তাই না, সব কমে আর ডি ডাইমার বাড়ে, এইভাবে মুখস্থ করি। মুখস্থ করার দরকার নেই, আপনি যদি জিনিসটা বুঝেন তাহলে এমনি পারবেন।
তাহলে এবার আমরা ডিজিজ ওয়াইজ ঢুকবো, একটা একটা করে ডিজিজ দেখবো। তাহলে প্রথমে যদি আমরা আসি, আমরা ওভারঅল বডিতে ব্লিডিং এর যে কজ গুলো দেখছিলাম, হেডলাইন গুলো একটু চিন্তা করি। প্রথম কথা, আমাদের যে কম্পোনেন্ট গুলো ছিল হেমোস্ট্যাসিস এর, প্রথম কম্পোনেন্ট ছিল হচ্ছে ব্লাড ভেসেল, তাই না? ভেসেলের কোনো ডিজিজ যদি থাকে, যেমন আমরা দেখছিলাম যে স্কারভিতে হয়, ওই স্কারভিতে কি হয়? স্কারভি ভিটামিন সি ডেফিসিয়েন্সিতে কি হয়? এখানে কোলাজেন তৈরি হচ্ছে না। তো কোলাজেন কোথায় থাকে? এই যে বেসমেন্ট মেমব্রেনে। তো কোলাজেন যদি ঠিক মতো তৈরি না হয়, এই এন্ডোথেলিয়াম ইনজুরি হয়ে এখান থেকে সাবকিউটেনিয়াস ব্লিডিং টিডিং হয়, পেটে চিপ আর পুরো পেশেন্ট প্রেজেন্ট করে। তবে এক্ষেত্রে আমার প্লাটিলেটের কি কোনো সমস্যা আছে? প্লাটিলেটের তো কোনো ঝামেলা নাই। তো প্লাটিলেটের যদি কোনো ঝামেলা না থাকে, তাহলে যখনই ব্লিডিং হবে, সাবকিউটেনিয়াস ব্লিডিং হলে সেখানে প্লাক ফর্মেশন হয়ে কিন্তু ব্লিডিংটা বন্ধ করে দিবে। তাহলে এখানে ব্লিডিং টাইম কি হবে বলেন তো? যে ভাস্কুলার ডিফেক্ট যদি হয়, কোনো পেশেন্টের ভাস্কুলার ডিফেক্টের জন্য ব্লিডিং হয়, তাহলে সেক্ষেত্রে ব্লিডিং টাইম কি হবে? আমাদের সাথে কেউ যুক্ত আছেন? যারা যুক্ত আছেন একটু রেসপন্স করবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে সুবিধা হবে। তাহলে যেহেতু প্লাটিলেটের কোনো প্রবলেম নাই, শুধুমাত্র নর্মাল কোলাজেনের ডেফিসিয়েন্সি, নর্মাল থাকবে, হ্যাঁ। কারণ কি, আমরা ব্লিডিং টাইমটা ডিপেন্ড করতেছে প্রাইমারি প্লাক ফর্মেশনের উপর। প্রাইমারি প্লাক ফর্মেশন করছে কে? প্লাটিলেট। এবং তাকে সাহায্য করে কিছুটা, কি কে সাহায্য করে? ভন উইলিব্রান্ড ফ্যাক্টর সাহায্য করে। তাহলে ভন উইলিব্রান্ড ফ্যাক্টরের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমরা সামনে ভন উইলিব্রান্ড ডিজিজ পড়বো, তখন লাগবে। তাহলে যেহেতু প্লাটিলেটের কোনো সমস্যা নাই, তাহলে ব্লিডিং টাইম কিন্তু এখানে নর্মাল থাকবে। এরপরে আমরা আসি, তাহলে আমাদের এই ভাস্কুলার ডিফেক্টে আমাদের কোয়াগুলেশন পাথে কোনো সমস্যা আছে? এখানে কোনো ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি আছে? নাই। তাহলে পিটি এপিডিটি সবই নর্মাল থাকবে এখানে। এরপরে আসি প্লাটিলেট কজ। তাহলে প্লাটিলেটের যেই কারণে বডিতে ডেফিসিয়েন্সি অর্থাৎ থ্রোম্বোসাইটোপেনিয়া যদি ডেভেলপ করে, তাহলে এই প্লাটিলেট প্লাক ফর্মেশন ঠিক মতো হবে না। তাহলে প্লাটিলেট প্লাক ফর্মেশন ঠিক মতো না হলে ব্লিডিং টাইম প্রলং হবে। তাহলে ইম্পর্টেন্ট কিছু কজ আমরা যদি দেখি থ্রোম্বোসাইটোপেনিয়া, তার মধ্যে অন্যতম হচ্ছে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, থ্রোম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এবং ডিআইসিটা ওভারঅল সবগুলো মিলেকেই কভার করে, অর্থাৎ প্ল্যাটলেট এবং কোয়াগুলেশন পাথওয়ে সবগুলোই ইউজ হয়ে যায়। আলটিমেটলি এখানে সবগুলো চলে আসে। তো এই যে এই কয়টা ডিজিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুধু এসবি এর জন্য। পরীক্ষাতে এসসিপিএস বলেন, রেসিডেন্সি বলেন বা ডিপ্লোমা বলেন, প্রতিটা পরীক্ষাতে এখান থেকে এসবিএ তে কোশ্চেন দিয়ে দিবে। পাশাপাশি এমসিকিউ তে তো আসবেই। Just একটা সিনারিও দিয়ে বললো যে এই ক্ষেত্রে হাঁসের ক্ষেত্রে কোন কোন নিচের কোনটি ট্রু বা ফলস, বা টিটিপির ক্ষেত্রে কোনটি ট্রু বা ফলস, এটা আসতেই পারে এমসিকিউ তে। বাট এখান থেকে এফসিপিএস বলেন বা রেসিডেন্সি, এগুলোতে এসবিএ কোশ্চেন বারবার আসে। তাহলে এই এখানে জিনিসটা একটু বুঝতে হবে আমাদেরকে। তাহলে প্রথমে আসি আমরা আইটিপি তে। এখানে কি হচ্ছে? এটা ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া, নামের মধ্যে ব্যাখ্যা আছে। ইমিউন মানে হচ্ছে এখানে আমার প্ল্যাটলেটের বিরুদ্ধে কি তৈরি হয়েছে? অটো অ্যান্টিবডি তৈরি হয়েছে। অটো অ্যান্টিবডি তখন তৈরি হয় প্ল্যাটলেটকে ডিস্ট্রাকশন করে দেয়। তাহলে প্ল্যাটলেটকে ডিস্ট্রাকশন করে দিলে বডিতে প্ল্যাটলেটের পরিমাণ কি হচ্ছে? প্ল্যাটলেট কমে যাবে। এই প্ল্যাটলেটের গায়ে যখন অ্যান্টিবডি লেগে যায়, আমার পুরা বডির ব্লাড কিন্তু স্প্লিন দিয়ে পাস করে। স্প্লিনের মধ্যে স্প্লিনিক ম্যাক্রোফেজ বসে থাকে, যে আমার কোনো ব্লাড ভেসেল অ্যাবনর্মাল কিনা। অ্যাবনর্মাল ব্লাড ভেসেল পেলেই সেটাকে ইনগালফ করে ও ডিস্ট্রয় করে ফেলে, সেটা হোক আরবিসি, প্লাটলেট বা ডাব্লিউবিসি। তাহলে যখন এই প্লাটলেটের গায়ে এরকম অ্যান্টিবডি লেগে যায়, অর্থাৎ অটো অ্যান্টিবডি লেগে থাকে প্লাটলেটের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হলে, তখন এই প্লাটলেটটাকে এই ম্যাক্রোফেজ ডিস্ট্রাকশন করে দেয়। তাহলে বডিতে প্লাটলেটের পরিমাণ এভাবে করতে থাকলে কি হবে? কমে যাবে না? তাহলে প্লাটলেট কমে গেলে আলটিমেটলি আমার প্রাইমারি প্রাইমারি প্লাক ফর্মেশনটা হবে না। তাহলে এক্ষেত্রে আমার ব্লিডিং টাইমটা বাড়বে। এরপরে যদি আসি আমরা থ্রোম্বোটিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, এখানে কি হয়? এখানে অ্যাডামটিএস 13 একটা জিনের মিউটেশন হয়। এই জিনটার কাজ হচ্ছে, এই যে ভন উইলিব্রান্ড ফ্যাক্টর ছিল, একটু আগে চিন্তা করে দেখেন, কোলাজেন এন্ডোথেলিয়ামের থেকে কোলাজেন কি রিলিজ করতো? ভন উইলিব্রান্ড ফ্যাক্টর রিলিজ করতো। এই ভন উইলিব্রান্ড ফ্যাক্টরটা অনেক বড় একটা ফ্যাক্টর। এই দেখেন পুরো ছবিটা দেখেন কত বড় একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা হচ্ছে পলিমার হিসেবে থাকে। এই অ্যাডামটিএস 13 কি করে? এটাকে ভেঙে ভেঙে ছোট ছোট ভনরিবল ফ্যাক্টরে ছোট ছোট ভেঙে ফেলে। ফলে কি হয়? ও অল্প অল্প প্ল্যাটলেট অ্যাক্টিভেট করতে পারে। যখন এটা মিউটেশন হয়ে যায়, অ্যাডামটিএস 13 মিউটেশন হয়ে যায়, তখন কিন্তু এটাকে আর ভাঙতে পারে না। পরে ওই বড় ভন উইলিব্রান্ড ফ্যাক্টর, এত বড় একটা ভন উইলিব্রান্ড ফ্যাক্টর তখন অ্যাক্টিভেট হয়ে যায়। আর এত বড় একটা ভন উইলিব্রান্ড ফ্যাক্টর যখন অ্যাক্টিভ হয়, তখন ও অনেক বড় প্ল্যাটলেট প্লাগই ফর্মেশন করে। তাহলে অনেক বড় প্ল্যাটলেট প্লাগ ফর্মেশন করতে যে অনেক প্ল্যাটলেটকে ও ইউজ করে ফেলে। ঠিক আছে? আর অনেক প্ল্যাটলেট ইউজ হয়ে যাওয়ার জন্য বডিতে তো শুধু এক জায়গায় হবে না। যখন ভন লিউট্রিয়েন্ট ফ্যাক্টরের মিউটেশন হবে, তখন বডির বিভিন্ন জায়গায়, মাল্টিপল জায়গায় এই প্রসেসটা চলতে থাকবে। ফলে এই প্ল্যাটলেট গুলো অনেক বেশি বেশি প্ল্যাটলেটকে অ্যাক্টিভেট করে
প্ল্যাটলেট গুলো সব ইউজ করে ফেলবে, ফলে প্ল্যাটলেট গুলো যাচ্ছে আলটিমেটলি কমে। আর প্ল্যাটলেট কমে যাওয়ার জন্য আলটিমেটলি এখানে ব্লিডিং টাইম প্রলং হচ্ছে। তাহলে অ্যাসোসিয়েটেড আর কি কি আমাদের এখানে জানতে হবে ভন নিউম্যান ডিজিজ সম্পর্কে? এখানে অ্যাডামকেস 13 এর মিউটেশনের জন্য এই যে পলিমারটা এটাকে ভেঙে মনোমার করতে পারে না, ফলে অনেক বেশি প্ল্যাটলেট ইউজ হয়ে যায়। এবং এই কারণে এই যে ব্লাড ভেসেলের মধ্যে এরকম প্লাক ফর্মেশন কি শুধু একটা ব্লাড ভেসেলে হবে? না, মাল্টিপল ব্লাড ভেসেলে মাল্টিপল জায়গায় এরকম প্লাক ফর্মেশন হবে। তো মাল্টিপল জায়গায় যখন প্লাক ফর্মেশন হবে, আমি একটু আগে বলছিলাম যে এরকম জায়গায় প্লাক ফর্মেশন হলে ব্লাড ফ্লো কি হবে, হ্যাম্পার্ড হবে। এবং এখানে আরবিসি গুলা লাইসিস হয়ে কি হবে, আরবিসি গুলো আঘাতপ্রাপ্ত হয়ে লাইসিস হবে। তার মানে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হবে এখানে। তাহলে একই সাথে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস এবং এরকম প্লাক ফর্মেশন হয়ে এই ডিজিজটা প্রেজেন্ট করবে। এবং এক্ষেত্রে পেশেন্ট গুলা আমাদের নিউরোলজিক্যাল ফিচার নিয়ে প্রেজেন্ট করে, অনেক সময় পেশেন্ট গুলা স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করবে, যে আমাদের ব্রেনের ব্লাড ভেসেলের মধ্যেও এরকম প্লাক ফর্মেশন হয়, স্ট্রোকের ফিচার নিয়ে পেশেন্ট গুলা প্রেজেন্ট করবে। তাহলে এটাকে বলা হচ্ছে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক এনিমিয়া। তাহলে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক এনিমিয়ার মধ্যে কিন্তু টিটিপি আছে, হাঁসও আছে, ঠিক আছে। তাহলে এখানে কেন মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক এনিমিয়া বলা হলো? কারণ কি, দেখেন নামের মধ্যেই ব্যাখ্যা আছে, মাইক্রো অ্যানজিওপ্যাথি মানে ছোট ছোট ব্লাড ভেসেলের অ্যানজিওপ্যাথি, মানে ব্লাড ভেসেলের প্যাথোলজি। কি প্যাথোলজি? এই যে ব্লাড ভেসেলের মধ্যে এরকম প্লাক ফর্মেশন হয়, হওয়ার কারণে এই জায়গাটাতে আমার কিন্তু হেমোলাইসিস হচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে হেমোলাইটিক এনিমিয়া। তাহলে মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক এনিমিয়া নামের মধ্যে পুরো ডিজিজের ব্যাখ্যাটা দেওয়া আছে। তাহলে ভন উইলিয়াম ফ্যাক্টর ডেফিসিয়েন্সির জন্য এটা, সরি, ADAMTS13 এর ডেফিসিয়েন্সির জন্য আলটিমেটলি এই ডিজিজটা হয়। এরপরে যদি আমরা আসি হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমে, এখানে কি হয়, কোনো টক্সিন, সেই টক্সিনটা কি শিগা টক্সিন, ইকোলাইয়ের শিগা টক্সিন দিয়ে এটা হয়। এই টক্সিনটা কি করে, যখন কোনো পেশেন্টের ইকোলাই দিয়ে ডায়রিয়া হয় অথবা শিগা টক্সিন দিয়ে ডায়রিয়া হয়, ডায়রিয়া হওয়ার পরে ওই ইকোলাইয়ের বিরুদ্ধে বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, ওই টক্সিনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। আমার বডির বিভিন্ন জায়গায় ব্লাড ভেসেলের মধ্যে এই কোয়াগুলেশন পাথওয়েকে এন্ডোথেলিয়ামকে ইনজুরি করে। এন্ডোথেলিয়াম যখন ইনজুরি হবে, তখন ওই একই কথা, বডিতে এন্ডোথেলিয়াম ইনজুরি হওয়া মানে ব্লিডিং হওয়া শুরু করবে, তখন ওই জায়গায় আবার প্লাক ফর্মেশন হবে এবং কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেশন হবে। তাহলে যখন বডির মাল্টিপল জায়গায় এরকম এই টক্সিন দিয়ে এরকম এন্ডোথেলিয়াম ইনজুরি হবে, তখন মাল্টিপল জায়গায় এরকম প্লাক ফর্মেশন হবে। আলটিমেটলি এখানে যা যা বললাম এখানে তাই হবে, শুধু প্যাথোফিজিওলজিটা আলাদা। এখানে হচ্ছে ভন উইলিয়াম ফ্যাক্টরটা এখানে অ্যাক্টিভ হওয়া, বেশি বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য এই প্লাক ফর্মেশন হয়েছিল। আর এখানে কি হচ্ছে, এখানে টক্সিন দিয়ে মাল্টিপল জায়গায় এন্ডোথেলিয়াম ইনজুরি হচ্ছে। ইনজুরি হইলে তো বাকি প্রসিডিউর আগের মতোই, যত জায়গায় ইনজুরি তত জায়গায় এরকম প্লাক ফর্মেশন। প্লাক ফর্মেশন করতে যে প্লাটলেট গুলো সব ইউজ হয়ে যাচ্ছে, ফলে থ্রোম্বোসাইটোপেনিয়া হচ্ছে, যার কারণে ব্লিডিং টাইম প্রলং হচ্ছে। একই সাথে এখানে প্লাক ফর্মেশন হওয়ার জন্য এখান থেকে আরবিসি গুলো যাওয়ার সময় এই যে আরবিসি গুলা লাইসিস হচ্ছে, লাইসিস হয়ে আমি হেমোলাইটিক এনিমিয়া পাচ্ছি। এবং এটা হচ্ছে কোথায়, এখানেও মাইক্রো অ্যানজিওপ্যাথিক, ছোট ছোট ব্লাড ভেসেলের মধ্যে হয়। তাহলে এটাও একটা মাইক্রো অ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক এনিমিয়া। এবং এই হেমোলাইটিক অ্যানিমিয়া আমরা কিভাবে বুঝবো? আমরা যদি পিভিএফ করি, পেরিফেরাল ব্লাড ফিল্ম করি, তাহলে যে ভাঙা ভাঙা আরবিসি যেটাকে আমরা বলি সিস্টোসাইট, এই সিস্টোসাইট পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই পেশেন্টের হিস্ট্রি থাকবে কি, একটা ডায়রিয়ার একটা হিস্ট্রি থাকবে, তারপরে পেশেন্ট গুলা এরকম একটা হেমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করবে এবং এই থ্রম্বোসিসের ফিচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। এবং এক্ষেত্রে দেখা যাবে যে পেশেন্টের প্লাটলেট কাউন্ট কম, তার কারণে ব্লিডিং টাইম প্রলং হবে। তাহলে এরকম ফিচার থাকবে কিন্তু হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোমের ক্ষেত্রে। আর ডিআইসি তে কি হয়, ডিআইসি তে হচ্ছে ডিসএমিনেশন, আমার বডির এন্ডোথেলিয়ামে মাল্টিপল জায়গায় ইনজুরি হয়, এখানে শুধুমাত্র শিগা টক্সিন দিয়ে হয়েছিল। আর ডিআইসির ক্ষেত্রে অনেকগুলা কজ আছে, অনেকগুলা কজ আছে, এই সেই যে কোনো টক্সিন হতে পারে, যে কোনো ড্রাগের কারণে হতে পারে, যে কোনো আদার ইমিউন মিডিয়েটর দিয়ে হতে পারে। যে আলটিমেটলি আমার বডির ব্লাড ভেসেলে যদি কোনো কারণে মাল্টিপল জায়গায় একই সাথে ইনজুরি হয়, সেই ইনজুরি হলে একই প্রসেস, এখানে যেমন ইনজুরি হয়েছিল শিকা টক্সিন দিয়ে, আর এখানে যদি যে কোনো কারণে যদি ইনজুরি হয়, আলটিমেটলি আমার বডিতে সব জায়গায় কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভ হয়ে যাবে। আর অ্যাক্টিভ হয়ে গেলে প্লাটলেট গুলো সব ইউজ হয়ে যাবে, একই সাথে ক্লটিং ফ্যাক্টরও তো এখানে ইউজ হয়ে যায়। তাহলে ক্লটিং ফ্যাক্টর ইউজ হয়ে গেলেও কি হবে, আমার পিটি আর পিটিটি দুইটাই বেড়ে যাবে। আবার যে এই যে মাল্টিপল জায়গায় থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, এই থ্রম্বাসটাকে ডিজলিউশন করলে আমার ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্ট এফডিপি বেড়ে যাবে। তাহলে ডিআইসি তে হচ্ছে এই প্রসিডিউরে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্লাটিলেট কজ গুলা গেল। তাহলে প্লাটিলেট কজের কারণে আমাদের মেইনলি ফোকাসটা হচ্ছে কিসে, ব্লিডিং টাইমের উপর দেখবো যে প্লাটিলেট কজের জন্য ব্লিডিং টাইমটা প্রলং হবে। এরপরে যদি আমরা আসি কোয়াগুলেশন ডিফেক্ট, তাহলে কোয়াগুলেশন ডিসঅর্ডারের মধ্যে একটা আছে হচ্ছে হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। কোন কোন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকে? ফ্যাক্টর 8 এবং
নয়ের ডেফিসিয়েন্সি থাকে। তাহলে আমরা যদি ফ্যাক্টর 8 আর 9 ডেফিসিয়েন্সি হয়, তাহলে আমরা যদি বডিতে ব্লিডিং নিয়ে একটা পেশেন্ট প্রেজেন্ট করলো, এই পেশেন্টটা হিমোফিলিয়া কিনা আমি কিভাবে বুঝবো? যদি পেশেন্টটা হিমোফিলিক হয়, তাহলে তার প্ল্যাটলেটের তো কোনো প্রবলেম নাই, এই জায়গায় ভন ইলিভেন ফ্যাক্টরের কোনো প্রবলেম নাই, ফলে তার প্রাইমারি প্লাক ফর্মেশনে কোনো সমস্যা হবে না, অর্থাৎ তার ব্লিডিং টাইম কি থাকবে? নর্মাল থাকবে। তাহলে ওই পেশেন্টের ইনভেস্টিগেশন করে আমি দেখলাম যে ব্লিডিং টাইম নর্মাল। এরপরে আমি করলাম হচ্ছে পিটি আর এপিটিটি। তাহলে পেশেন্টের ডেফিসিয়েন্সি ফ্যাক্টর 8 এবং 9, এই 8 আর 9 কোন পাথওয়ের অংশ? ইন্ট্রিনসিক পাথওয়ের অংশ। ইন্ট্রিনসিক পাথওয়েতে সমস্যা হলে কি বাড়ে? এপিটিটি বাড়ে। আমি যদি দেখি পেশেন্টটার এপিটিটি প্রলং আর পিটি নর্মাল, তাহলে আমি কনফার্ম হয়ে যাব যে এটা হচ্ছে আমার ইন্ট্রিনসিক পাথওয়ে প্রবলেমের জন্য ডিজিজটা হচ্ছে। এবং ইন্ট্রিনসিক পাথওয়ে এর মধ্যে ফ্যাক্টর 8 এবং 9 আছে, তার মানে এটা হিমোফিলিয়া হতে পারে। ঠিক আছে, তাহলে আমার ফ্যাক্টর 8 আর 9 অ্যাসাই করে দেখতে হবে দুটা ডেফিসিয়েন্সি কিনা কনফার্ম হওয়ার জন্য। তাহলে আমি এটা দিয়ে ধারণা করতে পারি এটা হচ্ছে হিমোফিলিয়া হতে পারে। তাহলে ঠিক একইভাবে যদি আমরা আসি, এরপরে দেখ, এখানে আমাদের কতগুলো অ্যান্টি কোয়াগুলেন্ট এবং অ্যান্টি প্লাটলেট ড্রাগ আছে। তাহলে অ্যান্টি কোয়াগুলেন্ট এবং অ্যান্টি প্লাটলেট ড্রাগ গুলো আলটিমেটলি আমার এই কোয়াগুলেশন পাথওয়ে থেকে শুরু করে এই প্লাটলেট প্লাক ফর্মেশন, এই পুরো প্রসেসটার মধ্যে বিভিন্ন জায়গায় কাজ করে। আমরা যদি এই জিনিসগুলো বুঝে আসি, একটু আগে যেগুলো দেখছি, তাহলে আমরা এই ড্রাগ গুলো বুঝবো। তাহলে ফার্মাকোলজিতে আপনাদের এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে, কোনটা অ্যান্টি প্লাটলেট ড্রাগ, কোনটা অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ, কোনটা কোন ফ্যাক্টরকে ইনহিবিট করে, কোন অ্যান্টি প্লাটলেট কোনটার উপর কাজ করে। তাহলে দেখেন অ্যান্টি প্লাটলেট যে ড্রাগ গুলো আছে, এটা অবশ্যই কাকে ইনহিবিট করবে? প্লাটলেট কে ইনহিবিট করবে। তাহলে বলছিলাম প্লাটলেটের গায়ে কতগুলা রিসেপ্টর আছে, সেই রিসেপ্টর গুলাকে কেউ কেউ ইনহিবিট করে। আবার প্লাটলেটের মধ্যে কতগুলা কি থাকে? গ্রানিউলস থাকে, সেই গ্রানিউলস গুলা থেকে কতগুলা জিনিস রিলিজ হয়, সেগুলাকে যদি কেউ ইনহিবিট করতে পারে, সেই গ্রানুলস গুলাকে রিলিজ করতে না দেয়, যেমন সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে যদি আমি ইনহিবিট করে দেয়, তাহলে ভিতরে গ্রানুলস গুলা রিলিজ হবে না। যেমন অ্যাসপিরিন হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েটাকে ইনহিবিট করে। তাহলে এই অ্যান্টি প্লাটলেট এখানে ইফেক্ট পাবো। আবার এডিপি রিসেপ্টর আছে, আমরা দেখছিলাম প্লাটলেটের গায়ে এডিপি রিসেপ্টরকে বন্ধ করতে পারে ক্লোপিডোগ্রেল, প্যাসোগ্রেল, টিকাগ্রেলর। তাহলে এরা হচ্ছে এডিপি রিসেপ্টরকে ব্লক করে দেয় আলটিমেটলি। আবার প্লাটলেটের রিসেপ্টরের নাম যদি আপনি জানেন, তাহলে এই ড্রাগ গুলাকে আপনি সহজে মনে রাখতে পারবেন। যেমন আমরা পড়ছিলাম গ্লাইকোপ্রোটিন 2B3A, যেটা দিয়ে একটা প্লাটলেট আর একটা প্লাটলেটের সাথে পয়েন্ট বাইন্ড করে। তাহলে এই 2B3A যদি ইনহিবিট করতে পারি, তাহলেও কিন্তু প্লাটলেট প্লাক ফর্মেশন হবে না। আলটিমেটলি এরা সবাই হচ্ছে প্লাটলেট প্লাক ফর্মেশন করতে দিবে না। তার মানে এই ওষুধগুলা যদি চলে কোনো পেশেন্টের, তাহলে সেই পেশেন্টের ইনভেস্টিগেশন করলে আমরা ব্লিডিং টাইম কি পাবো? প্রলং পাবো। এরপরে আসি অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে অ্যান্টিকোয়াগুলেন্টের টার্গেট কোথায়? অ্যান্টিকোয়াগুলেন্টের টার্গেট হচ্ছে আমার ইন্ট্রিনসিক বা এক্সট্রিনসিক পাথওয়ের মধ্যে কোনো একটা ক্লটিং ফ্যাক্টরকে বন্ধ করতে হবে। সব, আমার যদি কোনো একটা পাথওয়েকে বন্ধ করি, তাহলে তো হবে না, আমার দরকার দুইটা পাথওয়েকে একসাথে বন্ধ করা, যাতে কোনোভাবেই কোয়াগুলেশন বডিতে না হয়। তাহলে সব থেকে বেস্ট অপশন কি? কমন পাথওয়েকে অ্যাটাক করা, তাই না? কমন পাথওয়ে। তাহলে কমন পাথওয়ের মধ্যে সব থেকে কমন যে ফ্যাক্টর, সেটা হচ্ছে 10 নম্বর ফ্যাক্টর। তাহলে ম্যাক্সিমাম অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগই দেখবেন যে 10 নম্বর ফ্যাক্টরকে টার্গেট করে তৈরি করা হয়েছে। আমরা যদি প্রথমে দেখি ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, তাহলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কি কি আছে? 2, 7, 9, 10, তাই না? 2, 7, 9, 10, তাহলে এর মধ্যে 10 আছে দেখেন। তাহলে এই 2, 7, 9, 10কে যদি ইনহিবিট করে দেয়, আলটিমেটলি আমার ক্লটিং কোয়াগুলেশন পাথওয়ে ইনহিবিট হয়ে যাবে। যেমন ওয়ারফারিন। ডিরেক্ট থ্রোম্বিন ইনহিবিটর, থ্রোম্বিনকে যদি ইনহিবিট করতে পারে ড্যাবিগ্যাস্ট্রান দিয়ে, তাহলে আমার কোয়াগুলেশন পাথওয়ে ইনহিবিট হবে। ডিরেক্ট 10, 10-এ, তার মানে 10 নম্বর ফ্যাক্টরকে যদি ডিরেক্ট ইনহিবিট করা যায়, তাহলে রিভারোক্স 7, এফিক্স 7, ইন্ডোক্স 7। তাহলে এগুলো হচ্ছে ওরাল। তাহলে ওরাল অ্যান্টি কোয়াগুলেন্ট আছে কিছু, কিছু আছে ইনজেক্টেবল। দেখেন এখানে সুন্দর করে যে কোয়াগুলেশন পাথওয়ে আমরা যেটা করে আসলাম, সেটা ছবি আঁকায় দেওয়া আছে। তো এই পিছনের ছবি, তো আমরা যে ছবি দিয়ে পড়ে আসছি ওটা দিয়ে মনে রাখলে হবে, এটা সহজ, একটা ছবি দিয়ে সব মনে রাখা যাবে। এবার সে ইনজেক্টেবল কতগুলো আছে, যেমন হেপারিন, লো মলিকুলার ওয়েট হেপারিন, যেগুলো এগুলো কাকে ইনহিবিট করে? আলটিমেটলি দেখেন ওই 10 নম্বর ফ্যাক্টরকে টার্গেট করে সবাই। ফন্ডাপ্যারিনক্স, ড্যানাপ্রানাইড, এরাও আলটিমেটলি অ্যান্টিথ্রোম্বিন ডিপেন্ডেন্ট ইনহিবিশন অফ ফ্যাক্টর 10-এ, এই সেই 10 নম্বর ফ্যাক্টর। আর থ্রোম্বিনকে টার্গেট করছে হচ্ছে আলগাট্রোবান অথবা বিভালুরিডিন। তাহলে এই যে অ্যান্টিকোয়াগুলেন্ট এবং অ্যান্টিপ্লাটলেট ড্রাগ, এগুলো পরীক্ষায় এমসিকিউ আকারে এফসিপিএস এও আসছে, প্রেসিডেন্সি এবং ডিপ্লোমাতেও কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে। তাহলে ফার্মাকোলজিতে এই কোশ্চেন গুলো দেয় সাধারণত। তো এটা কিন্তু ডেভিডসনের মধ্যেও আছে। আলটিমেটলি আপনি ব্লাড হেমাটোলজি যখন পড়ছেন, ফিজিওলজি দেখলাম আমরা, ফার্মাকোলজি দেখলাম, এরপরে আমাদের ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনটা বাকি থাকলো। ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন অলরেডি আমরা 2-3টা দেখে ফেলছি। হিমোফিলিয়াতে কি হয়, আমরা টিটিপি, হাস টিটিপি, ডিআইসি দেখছি। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল কোশ্চেন, এখান থেকে এসবি আসে। এরপরে আসেন হচ্ছে লিভার ডিজিজ। লিভার ডিজিজে কি হয়? লিভার থেকে তো আমাদের ম্যাক্সিমাম ক্লটিং ফ্যাক্টর সবই তৈরি হয়। তাহলে এখানে আলটিমেটলি পিটি এপিডিটি দুইটাই প্রলং হওয়ার কথা না? হওয়ার কথা।
কিন্তু লিভার ডিজিজটা অ্যাকিউট না ক্রনিক প্রথমে আমাদের দেখতে হবে সেটা। তাহলে যদি অ্যাকিউট হয়, যেমন অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, একটু চিন্তা করে দেখেন তো, আমরা ভাইরাল হেপাটাইটিসের মার্কার যখন করি তখন লিভার ফাংশন দেখার জন্য আমরা যে স্কোরিং গুলা করি তার মধ্যে একটা মার্কার দেখি, আমরা কি দেখি? আমরা পিটি দেখি, কিন্তু আমরা কিন্তু এপিটিটি দেখি না। লিভারের ফাংশন দেখার জন্য অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বা অ্যাকিউট লিভার ইনজুরিতে লিভারের ফাংশন দেখার জন্য যে স্কোরিং গুলা করি তার মধ্যে দেখবেন এই পিটি আছে, প্রথম বিন টাইম আছে। হ্যাঁ, কারণ কি? এই প্রথম বিন টাইমের সাথে কোন ফ্যাক্টরের সম্পর্ক আছে? ফ্যাক্টর 7 এর। এবং এই ফ্যাক্টর 7 এর হাফ লাইফ হচ্ছে সব থেকে কম। ফ্যাক্টর 7 এর হাফ লাইফ সব থেকে কম। তাহলে ফ্যাক্টর 7 এর হাফ লাইফ কম থাকলে যখনই লিভারের কোনো ইনজুরি হবে সবার আগে কোন ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হবে? অবশ্যই ফ্যাক্টর 7 এর ডেফিসিয়েন্সি হবে। তাহলে আমি যদি অ্যাকিউট স্টেজে কোনো লিভার ডিজিজ আছে কিনা, লিভার ইনজুরি আছে কিনা এটা দেখতে চাই, তাহলে কি আমি এপিডিটি করলে হবে? হবে না, তখন করতে হবে পিটি। এই জন্য আমরা অ্যাকিউট লিভার ডিজিজে পিটি বাড়ে। বাট যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিন্তু আলটিমেটলি ক্লটিং ফ্যাক্টর সবগুলোরই ডেফিসিয়েন্সি হয়ে যাবে, তখন পিটি এপিডিটি দুইটাই বাড়বে। তাহলে অ্যাকিউট লিভার ডিজিজে আমরা দেখবো হচ্ছে পিটি, তাহলে পিটি বাড়বে অ্যাকিউট লিভার ডিজিজে। বাট ব্লিডিং টাইম এখানে প্ল্যাটলেটের কোনো সমস্যা নাই, তাহলে ব্লিডিং টাইম এখানে কি হবে? লিভার ডিজিজে নর্মাল থাকবে। এরপরে আসি সব থেকে ইম্পর্টেন্ট, ভন উইলিয়াম ডিজিজ। তাহলে ভন উইলিয়াম ডিজিজে কি হয়? ভন উইলিয়াম ডিজিজের নাম থেকেই বুঝতে পারতেছি যে ভন উইলিয়াম ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি থাকবে। তাহলে ভন উইলিয়াম ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকলে কি হবে? এই প্ল্যাটলেটকে অ্যাক্টিভেশন করতে পারবে না। ফলে ব্লাডের বডিতে যদি প্ল্যাটলেট থাকেও ঠিক মতো, বডিতে প্ল্যাটলেট থাকলেও সেটাকে অ্যাক্টিভ করে প্ল্যাটলেট প্লাক ফর্মেশন করতে পারবে না। তো প্ল্যাটলেট প্লাক ফর্মেশন না হলে কি হবে? ব্লিডিং টাইম প্রলং হবে। তাহলে ভন উইলিয়াম ডিজিজে আমি একটা জিনিস পেয়ে গেলাম যে প্ল্যাটলেট অ্যাক্টিভেশন হয় না, যার কারণে ব্লিডিং টাইমটা প্রলং হয়। কিন্তু কথা আছে আরো, সেটা হচ্ছে এই ভন উইলিয়াম ফ্যাক্টর ফ্যাক্টর 8 এর ম্যাচুরেশনের কাজে লাগে, ম্যাচুরেশন হেল্প করে। তার মানে ভন উইলিয়াম ফ্যাক্টর না থাকলে একে তো প্ল্যাটলেট অ্যাক্টিভেশন হবে না, এদিকে ফ্যাক্টর 8ও ম্যাচুরেশন হবে না। তার মানে আলটিমেটলি ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সি হবে, তাই না? তাহলে ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সি হলে আমার কোন পাথওয়ে হ্যাম্পার হচ্ছে? ইন্ট্রিনসিক পাথওয়ে। ইন্ট্রিনসিক পাথওয়ে হ্যাম্পার হলে আমার কি পাবো আমি? এপিডিটি প্রলং পাবো। তাহলে দেখেন ভন উইলিয়াম ডিজিজে একই সাথে প্ল্যাটলেট অ্যাক্টিভেশন না হওয়ার জন্য ব্লিডিং টাইম বাড়বে, আবার একই সাথে ফ্যাক্টর 8 কে তৈরি করতে না পারার জন্য এপিডিটি বাড়বে, কিন্তু প্রথম দিন টাইম নর্মাল থাকবে। তাহলে এই জায়গাটাতে হচ্ছে আমাদের গুরুত্ব, যেহেতু এটা একটু অন্যরকম, এটা পরীক্ষায় বেশি বেশি আসে। তারপর কিন্তু এই যাহাই ব্যতিক্রম তাহাই ইম্পর্টেন্ট, একটা কথা আছে। হ্যাঁ, তো এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসবিএ তে ভন লিভার ডিজিজের সিনারিও দিয়ে কোশ্চেন আসছে। সিনারিও দেওয়া থাকবে, সাথে ইনভেস্টিগেশন দেওয়া থাকবে। আমরা 2-3টা কোশ্চেন লাস্টে দেখবো। অলরেডি আপনারা আমাদের গ্রুপ যদি ফলো করেন তাহলে আপনারা অলরেডি সেই কোশ্চেন গুলো দেখছেন, আমি মাঝে মাঝে দিয়েছি এই কোশ্চেন গুলো। আচ্ছা, এরপরে আসি আমরা ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে। ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে অলরেডি আপনারা বুঝে গেছেন, তাই না? কোন কোন ফ্যাক্টর? 2, 7, 9 আর 10। এই যে 10 নাম্বার ফ্যাক্টরটা দেওয়ার জন্যই মেইন ঝামেলাটা হয়ে গেল, তাই না? 10 নাম্বার মানে কোন কোন পাথওয়ে? 10 নাম্বার মানে হচ্ছে কমন পাথওয়ে। তাহলে আমার আর অন্য কিছু দেখার দরকার আছে? 2, 7, 9 এগুলো দেখার দরকার আছে? দেখার দরকার নাই তো। 10 নাম্বার মানে কমন পাথওয়েতে চলে আসছি। কমন পাথওয়েতে যদি ইনভলভমেন্ট হয় তাহলে কি কি বাড়বে? বলেন আমাদের সাথে কেউ যুক্ত থাকলে। কমন পাথওয়ে যদি ইনভলভ হয় তাহলে পিটি আর এপিডিটি কি হবে? দুইটা পাথওয়েকে ইনভলভ করলো না? কমন পাথওয়ে মানে এর অংশ এর অংশ, তাহলে দুইটাকে ইনভলভ করছে। তার মানে পিটিও বাড়বে, এপিডিটিও বাড়বে। ঠিক আছে? তার মানে 2, 7, 9, 10, যেহেতু 10 নাম্বার ফ্যাক্টর এখানে আছে, তাহলে যে যে ডিজিজ গুলো আছে কমন পাথওয়ের যে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আমার পিটি এবং এপিডিটি দুইটাই বাড়বে। এবং ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে আমার প্লাটলেটের কোনো সমস্যা আছে এখানে? নাই, তাহলে এখানে ব্লিডিং টাইম কি হবে? নর্মাল। ওকে, তাহলে আমরা ওভারঅল যদি সবগুলাকে একসাথে নিয়ে চিন্তা করি, এই ফ্লো চার্টটা যদি খেয়াল করি, তাহলে আমরা সবগুলা একসাথে একটা দেখতে পাবো। তো প্রথমে দেখেন, প্রথমে আমরা বলছিলাম যে কি কি কারণে ব্লিডিং হয়, তার মধ্যে প্লাটলেট একটা অন্যতম কারণ। প্লাটলেট ডেফিসিয়েন্সি হলে আমরা কি পাই? ব্লিডিং টাইম প্রলং পাই। তাহলে প্লাটলেট ডেফিসিয়েন্সি হয় এরকম কতগুলো ডিজিজ, যেমন আমরা ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটিক টনিক পারপুরা অথবা হাস, টিডিপি এগুলো দেখছিলাম। পাশাপাশি আমাদের যে অ্যান্টি প্লাটলেট ড্রাগ গুলো আছে সেগুলো দিলেও তো প্লাটলেটটা ইনহিবিট হচ্ছে। তার মানে আলটিমেটলি এইগুলাতে সবগুলাতে কি হয়? ব্লিডিং টাইমটা প্রলং হয়। ভন উইলিয়াম ডিজিজে কি হচ্ছে? ভন উইলিয়াম ডিজিজে ভন উইলিয়াম ফ্যাক্টরটা ডেফিসিয়েন্সি থাকে।
আর ভন উইলিয়ামস ফ্যাক্টর যখন থাকে না, তখন এই ভন উইলিয়ামস ফ্যাক্টর তো প্ল্যাটলেটকে অ্যাক্টিভ করতে পারে না। ফলে প্ল্যাটলেট যদি অ্যাক্টিভ না হয় তাহলে প্রাইমারি প্লাক ফর্মেশন হবে না। আর প্রাইমারি প্লাক ফর্মেশন না হলে ব্লিডিং টাইমটা প্রলং হবে। একই সাথে ভন উইলিয়ামস ফ্যাক্টরে আবার কি হয়, ফ্যাক্টর 8 এর ম্যাচুরেশন করে। ফলে ফ্যাক্টর 8 এর ম্যাচুরেশনও কিন্তু হবে না ভন উইলিয়ামস ডিজিজে। তখন কিন্তু ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সি হবে। আর ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সি হলে আমার এপিডিটিও বাড়বে। এই জন্য ভন উইলিয়ামস ডিজিজে ব্লিডিং টাইমও বাড়ে, এপিডিটিও বাড়ে। এরপরে যদি আমরা ইন্ট্রিনসিক পাথওয়ের দিকে তাকাই, যেমন হিমোফিলিয়া, হিমোফিলিয়া এ এবং বি 8 এবং 9 নাম্বার ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হয়, যেটা কিনা ইন্ট্রিনসিক পাথওয়ের অংশ। ফলে এখানে আমার এপিটিটি বাড়বে, কিন্তু পিটি নর্মাল থাকবে। আর যদি ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি হয়, কনজেনিটালি যদি কারো পেশেন্টের ফ্যাক্টর 7 এর ডেফিসিয়েন্সি থাকে, তাহলে ফ্যাক্টর 7টা কোন পাথওয়ের অংশ? এক্সট্রিনসিক পাথওয়ের অংশ। তাহলে এক্সট্রিনসিক পাথওয়ের অংশ হলে এখানে কি বাড়বে? পিটি বাড়বে, কিন্তু এপিটিটি এখানে নর্মাল থাকবে। তাহলে কোনো পেশেন্টের যদি কনজেনিটাল ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি থাকে, তার পিটি বাড়বে, এপিটি নর্মাল থাকবে, এবং বিটি তো অবশ্যই নর্মাল থাকবেই। আর যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয়, তাহলে 2, 7, 9 আর 10, 10 নাম্বার মানে হচ্ছে কমন পাথওয়ে। তার মানে এই পাথওয়েকেও ইনভলভ করবে, এই পাথওয়েকেও ইনভলভ করবে, অর্থাৎ পিটিও বাড়বে, এপিটিও বাড়বে। তাহলে ভিটামিন কে ডেফিসিয়েন্সিতে। আর লিভার ডিজিজে কি বলছিলাম? লিভার ডিজিজে যদি অ্যাকিউট হয়, অ্যাকিউট হলে ফ্যাক্টর 7 এর ডেফিসিয়েন্সি হয়, কারণ 7 এর হাফ লাইফটা অনেক কম। তাহলে 7 এর ডেফিসিয়েন্সি হলে প্রথমে কি বাড়বে? পিটি বাড়বে, বাকি সবকিছু নর্মাল থাকবে, বাট অ্যাডভান্স স্টেজে সবগুলাই বাড়বে। আর লাস্টে আসি হচ্ছে ডিআইসি তে। ডিআইসি তে কি হচ্ছে? ডিআইসি তে ইন্ট্রাভাস্কুলার আমার বডিতে মাল্টিপল জায়গায় কোয়াগুলেশন পাথওয়ে অ্যাক্টিভেশনের মাধ্যমে মাল্টিপল জায়গায় এরকম প্লাক ফর্মেশন হচ্ছে। প্লাক ফর্মেশন করতে যে সব প্ল্যাটলেট গুলা ইউজ হয়ে যাচ্ছে, প্ল্যাটলেট ইউজ হয়ে যাওয়ার কারণে ব্লিডিং টাইমটা বাড়ছে, কারণ আর প্ল্যাটলেট প্লাক ফর্মেশন হবে না। একই সাথে মাল্টিপল জায়গায় যখন প্লাক ফর্মেশন হয়, এটাকে স্টেবল করার জন্য কোয়াগুলেশন পাথওয়ে মাল্টিপল জায়গায় অ্যাক্টিভ হয়ে সব কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো আমার ইউজ হয়ে যায়। ফলে ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক পাথওয়ে দুইটাই কিন্তু হ্যাম্পার হবে। আর দুইটা হ্যাম্পার হলে পিটিও বাড়বে, এপিটিটিও বাড়বে। তার মানে ডিআইসি তে ব্লিডিং টাইম বাড়ে, পিটি বাড়ে, এপিটিটি বাড়ে। একই সাথে মাল্টিপল জায়গায় যে ফিব্রিন প্রোডাক্ট গুলো তৈরি হয়েছে, এটাকে ডিসোলিউশন করার জন্য প্লাজমিনোজেন আসবে, এটাকে ভাঙবে, ভেঙে এফডিপি বা ফিব্রিন ডিগ্রেডেড প্রোডাক্ট বা কি তৈরি করবে? ডি ডাইমার তৈরি করবে। তাহলে ডি ডাইমারটা তখন বেড়ে যাবে। তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের যদি ব্লিডিং এবং কোয়াগুলেশন ডিসঅর্ডার রিলেটেড যতগুলো ডিজিজ আছে, সবগুলো যদি আপনি এই সুন্দর করে এই ছবিটা দিয়ে মাথায় রাখতে পারেন, কোন ডিজিজের মেইন প্যাথোলজি কোথায় হচ্ছে, তাহলে কিন্তু সুন্দরভাবে সবগুলা মনে রাখতে পারবেন। এবার আমরা দুইটা এসবিএ দেখি। এমসিকিউ আসলে আশা করি খুব সহজেই পারবেন। এসবিএ আসলে সিনারিও দিয়ে আসবে, যেমন দেখেন এখানে একটা প্রথম কোশ্চেনটা, A 19 years old female presented with a history of recurrent epistaxis since her early childhood, heavy menstrual bleeding. She also reports easy bruise. তার মানে বুঝতে পারতেছি তার একটা ব্লিডিং বা কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে। তাহলে আমরা ইনভেস্টিগেশন গুলো একটু খেয়াল করি। প্লাটলেট কাউন্ট নর্মাল, তাহলে প্লাটলেট কাউন্ট যদি নর্মাল থাকে, তাহলে ব্লিডিং টাইমটা কি হওয়ার কথা? নর্মাল হওয়ার কথা না? কিন্তু এখানে দেখেন ব্লিডিং টাইমটা কি আছে? প্রলং। তাহলে আমার মাথায় একটা কাজ করবে যে কি হলো এখানে, নর্মাল তো মিললো না, তাই না? এরপরে দেখি আমরা পিটি, পিটি নর্মাল আর এপিটিটি মাইল্ডলি প্রলং, তার মানে প্রলংই ধরতে পারি। তাহলে একই সাথে ব্লিডিং টাইম এবং এপিটিটি দুইটাকে ইনভলভ করে একটা মাত্র ডিজিজ, তাই না? কি সেটা? ভন উইলিব্র্যান্ড ডিজিজ। কারণ কি এই ভন উইলিব্র্যান্ড ডিজিজে প্লাটলেটে তো কোনো সমস্যা থাকে না, থাকে প্লাটলেটের কাউন্ট নর্মালি থাকবে, প্লাটলেট কাউন্ট নর্মাল, কিন্তু সমস্যা কোথায়? প্লাটলেটকে সে অ্যাক্টিভ করতে পারে না। অ্যাক্টিভ করে কে? ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর প্লাটলেটকে অ্যাক্টিভ করে, সেই ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টরে নাই, যার কারণে আমার ব্লিডিং টাইমটা প্রলং হচ্ছে, যদিও প্লাটলেট কাউন্ট নর্মাল। পাশাপাশি ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর 8 কে ম্যাচুরেশন করে, ফলে ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সিও থাকবে এখানে। আর 8টা হচ্ছে একটা আমার এক্সট্রিনসিক পাথের অংশ, সেই জন্য আমরা এপিটিটিটাও প্রলং পাবো। তাহলে এটার আনসার কি হবে? সি নাম্বার, ভন উইলিব্র্যান্ড ডিজিজ। নেক্সট কোশ্চেনটা দেখেন, a 58 years old male admitted with septic shock secondary to pneumonia. On examination, he has oozing from IV site. পেটিসিয়া আছে, সাথে মাইল্ড হাইপোটেনশন। তার মানে এই পেশেন্টের ব্লিডিং ডিসঅর্ডার ডেভেলপ করছে সেপসিস থেকে। তো সেপসিস থেকে বা ইনফেকশন থেকে এরকম যখন ডিজামিনেশন হয়ে যায় বডিতে, তখন আমাদের মাথায় একটা চিন্তা এমনিতেই, সিনারিও পড়লেই বোঝা যায় যে এটা ডিআইসি হতে পারে। তো এখানে আমরা ইনভেস্টিগেশন গুলো একটু খেয়াল করি। তাহলে দেখেন এখানে প্লাটলেট কাউন্ট কি লো, তাহলে বডিতে মাল্টিপল জায়গায় প্লাটলেট প্লাক ফর্মেশন হয়েছে।
প্লাটলেট প্লাক ফর্মেশন করতে যায়, সব প্লাটলেট গুলো কনজাম্পশন হয়ে প্লাটলেট এখন লো হয়ে গেছে। প্লাটলেট লো হয়ে যাওয়ার কারণে আমার ব্লিডিং টাইম কি হবে? ব্লিডিং টাইমটা এই যে প্রলং হয়ে গেছে। একই সাথে আমার কোয়াগুলেশন পাথওয়ে দুইটাতেও অ্যাক্টিভ হয়েছে। দুইটা অ্যাক্টিভ হওয়ার কারণে আমার ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক পাথওয়ে সব ক্লটিং ফ্যাক্টর ইউজ হয়ে গেছে, যার কারণে পিটি এপিটিটি দুইটাই প্রলং হয়ে গেছে। আর পাশাপাশি কি হয়েছে? ফিফটিন ডিগ্রেডেড প্রোডাক্ট বা যেটাকে আমরা ডিডাইমার বলি, সেটা বেড়ে গেছে। কারণ কি, ওই যে মাল্টিপল জায়গায় ফিফটিন প্রোডাক্ট তৈরি হয়েছিল, ওটাকে ডিজলিউশন করতে চেয়ে ফিফটিন ডিগ্রেডেড প্রোডাক্ট বা ডিডাইমার গুলো বেশি বেশি তৈরি হয়েছে, যার কারণে এটা বেড়ে গেছে। তো আলটিমেটলি এই এতগুলা ক্লু তো আসলে পরীক্ষার হলে থাকবে না, এখান থেকে তুই একটা ক্লু থাকবে না, সিনারিও দিয়ে দিবে, এই ডিডাইমার দিয়ে দিবে, আর এই পিটিএফ দিয়ে দিবে। এই দুই একটা দিলে আপনি বুঝে যাবেন। আমি এটা দিছি হচ্ছে যে সবগুলো আপনার কাভার আপনার মাথায় থাকে এই জন্য। তো ঠিক এইভাবে দিবে। আবার একই সাথে এখান থেকে এই কোশ্চেন থেকে ঘুরায় কি করলো, মনে করেন ডিপ্লোমাতে অথবা রেসিডেন্সিতে এমসিকিউ আকারে দিয়ে দিল যে ডিআইসি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কি কি। তাহলে ল্যাবরেটরি ফাইন্ডিংস কি কি হবে, এই যে ল্যাবরেটরি ফাইন্ডিংস গুলো, এই জন্য আমি এভাবে দিয়ে দিচ্ছি যে এই কোশ্চেনটা পড়লে আপনার একই সাথে এমসিকিউ হয়ে যাচ্ছে, আবার এসবি আসলে এখান থেকে আপনি সলভ করতে পারবেন। তাহলে দেখেন ওই দুইটা ছবি সব জায়গায় আমার ঘুরে ফিরে, এই দুইটা ছবি যদি আমার মাথার মধ্যে থাকে, এই ছবিটা দুইটা ছবি মানে এই ছবিটা যদি মাথায় থাকে, আমরা তাহলে ডিজিজটা পড়ে ওই ডিজিজের মেন প্যাথোলজি কোথায়, সেই প্যাথোলজিটা যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি বিটি পিটি এপিটিটি কোনটা বাড়বে কোনটা কমবে ইজিলি ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবেন। এবং এখান থেকে কোনো কোশ্চেন আসলে ইনশাল্লাহ ভুল হবে না। এই মোটামুটি আমাদের আজকের টপিকটা ছিল। তো আমাদের কম্বাইন্ড ব্যাচে আমাদের বর্তমানে তিনটা কম্বাইন্ড ব্যাচ চালু আছে। দুইটা রেসিডেন্সি, একটা হচ্ছে যারা একেবারে ফ্রেশার্স, আপনারা যারা পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনা মোটামুটি শুরু করছেন এবং চাচ্ছেন যে একটু হাতে সময় নিয়ে প্রিপারেশন দিব, এই রেসিডেন্সি থেকে টার্গেট করে পাশাপাশি আপনি সামনের জুনিয়র সিপিএস। কারণ কি, আপনি যদি একই সাথে দুইটা জিনিস পড়তে চান, আপনার যদি আগে একটু পড়া থাকে, আগে ডেভিডসন একবার পড়া আছে মোটামুটি, তাহলে আপনার জন্য হচ্ছে এইবার ডিসেম্বরের এফসিপিএস পার্ট ওয়ান এবং নভেম্বরের রেসিডেন্সি কম্বাইন্ড আপনার জন্য বেস্ট। বা আপনি চাচ্ছেন যে না, আমার ডেভিডসন অত ভালো পড়া নাই, আমি একটু ভালো করে সময় নিয়ে পড়তে যাচ্ছি, পাশাপাশি রেসিডেন্সিটাও দিতে যাচ্ছি এবার, তাহলে আপনার জন্য হচ্ছে এবার রেসিডেন্সি এবং জুনিয়র এফসিপিএস পার্ট ওয়ান ব্যাচের যে কম্বাইন্ড ব্যাচটা আছে, এটা আপনার জন্য বেস্ট হবে। এবং যারা চাচ্ছেন যে আমি এফসিপিএস পার্ট ওয়ান এবং সাথে ডিপ্লোমা করবো, বর্তমানে ডিপ্লোমা খুবই ডিমান্ডিং একটা ডিগ্রি, অল্প সময়ে আপনি কনসালটেন্ট হয়ে যেতে পারবেন, তাহলে সেক্ষেত্রে আপনার মার্চের ডিপ্লোমার সাথে ডিসেম্বর এফসিপিএস পাওয়ার কম্বাইনটা একটা বেস্ট অপশন। আসলে কম্বাইন্ড ব্যাচের মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে আপনার আমাদের যে পড়ালেখা গুলা করি আমরা, এগুলো আসলে একটার সাথে একটা কোরিলেট থাকে। যেমন আমরা আজকে যে টপিকটা পড়লাম, ব্লিডিং এবং কোয়াগুলেশন ডিসঅর্ডার, এখানে কিন্তু আমার ব্লাড ফিজিওলজি লাগছে, আমার ডেভিডসনের হেমাটোলজি চ্যাপ্টার লাগছে, অর্থাৎ যারা মেডিসিনে আছেন। আবার একই সাথে আমার ফার্মাকোলজি পড়ছি আমরা, ব্লাড ফার্মাকোলজি রিলেটেড জিনিসগুলো দেখছি, অ্যান্টি প্লাটলেট ড্রাগ, অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ কোনটা কোথায় কাজ করে। তো দেখেন এই জিনিসগুলো আপনি যখন একটা অংশ ফার্মাকোলজির মধ্যে আছে, আবার প্যাথোলজির মধ্যে আপনি ডিআইসি করবেন কিন্তু, তো এই ডিআইসি প্যাথোলজি ডিআইসিটা এখানে পড়া হয়ে গেল। আলটিমেটলি একটা সাথে একটা পড়া কোঅর্ডিনেট করে, যে আপনি যে ফ্যাকাল্টি হন না কেন, আপনার এই প্রত্যেকটা পড়ায় কিন্তু একটা সাথে একটা কোরিলেশন আছে। এই কোরিলেশন করে পড়ার জন্যই কিন্তু কম্বাইন্ড ব্যাচ। মানে কম্বাইন্ড ব্যাচে আপনি এমন ভাবে প্রিপারেশন নিবেন যাতে আপনার পুরা পোস্ট গ্রাজুয়েশনের পড়ার প্রিপারেশনটা একসাথে হয়ে যায়। এরপর আপনি যেই পরীক্ষায় দেন না কেন, এফসিপিএস দেন বা ডিপ্লোমা দেন বা রেসিডেন্সি দেন, আপনার জন্য সব পরীক্ষাই কিন্তু খুব ইজি হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কম্বাইন্ড প্রিপারেশন নিলে যে এই সুবিধাটা হয়, সেটা হচ্ছে আপনি একটা পরীক্ষা থেকে টার্গেট করে কিন্তু প্রিপারেশন নেন নাই, ফলে আপনার ডিগ্রি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনি কোনো কারণে যদি একটা মিসও হয়, পরের বার পরের পরীক্ষাটা কিন্তু আপনার হয়ে যাবে। এটা আমাদের সাথে যারা কম্বাইন্ড ছিল অনেকেই একই সাথে দেখা গেছে পরপর দুইটা ডিগ্রি একসাথে হয়ে গেছে। তো আমি আর দীর্ঘায়িত করবো না, আমাদের সাথে যারা যুক্ত ছিলেন, যদি কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকে আজকের টপিক নিয়ে, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, না হলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। শেষ করছি আমি। আসসালামু আলাইকুম।